Hello students. Hello students. আচ্ছা, আজকে তোমাদের অ্যাপে আমার প্রথম ক্লাস, মানে শুধু তোমাদের না, আমারও প্রথম ক্লাস হিসাবে অ্যাপে। ঠিক আছে, আজকে আমরা ইতিহাসের চ্যাপ্টারটা প্রথম শুরু করব। ঠিক আছে, তার আগে বলতে চাই, দেখো তোমাদের হাতে সময় তো কম রয়েছে। এখন এই কম সময়ের মধ্যে ইতিহাসের মতো একটা ভাস্ট সিলেবাস অক্ষরে অক্ষরে কমপ্লিট করা স্বাভাবিকভাবেই সম্ভব হবে না। তো তোমাকে কি করতে হবে? কুইক রিভিশন। রিভিশন কি করে? কতগুলো কি পয়েন্টস গুলো মনে রেখে, ঠিক আছে, কতগুলো বিভিন্ন চার্টস এর মধ্যে দিয়ে কিছু কিছু বিষয়গুলো, কিছু কিছু স্পেসিফিক বিষয়গুলো মাথায় রেখে লিঙ্ক করে তোমাকে কমপ্লিট রিভিশনসটা করতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়গুলো সব ঠিক আছে। আর তার আগে আমাকে একটু জানাও যে তোমার অডিও অ্যান্ড ভিজুয়ালস ঠিক আছে কিনা। আজকে আমাকে এখান থেকে দেখতে হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। ওকে, উজ্জয়িনী সিংহ, অপূর্বা, সঞ্চিতা, গুড মর্নিং, গুড মর্নিং। জয়িতা, অভয় মুখার্জি, ওকে, নার্গিস, ওকে ওকে, ঠিক আছে। তো সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে আমরা প্রথমে যে ইয়েটা পড়ছি, মানে যে অধ্যায়টা পড়বো, সেই অধ্যায়টা কি করে, মানে কি সেই অধ্যায়ের মধ্যে কি কি রয়েছে, সেই অধ্যায়ের কি মানে প্রথম এবং প্রধান এবং গুরুত্বপূর্ণ টপিকস গুলো কি কি, সেই বিষয় নিয়ে একটা ভালো ব্রিফ, মানে কি বলা যেতে পারে, একটা আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, তো আজকের যে এই চ্যাপ্টারের মধ্যে মানে প্রধান বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে এই কয়েকটা বিষয়। প্রথমত সমাজে প্রতিফলন, মানে সমাজে তোমাদের মানে কি করে এই যে আমাদের যে ধর্ম এবং বিভিন্ন সংস্কার রয়েছে, শিক্ষা সংস্কার বলো, সমাজ সংস্কার বলো, ধর্ম সংস্কার বলো, মানে এই সবকিছুর আগে যে আমাদের ইয়ে ছিল, তোমাদের প্রধান সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থার কি রূপ তাদের ব্যবস্থার কতটা ভালো ছিল, তাদের ব্যবস্থা কিভাবে চলতো, সেই বিষয় নিয়ে তৎকালীন সমাজে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাময়িক পত্র, সংবাদপত্র ইত্যাদি জায়গায় তার প্রতিফলন আমরা দেখতে পাই। যে হ্যাঁ, সেই সময়কার মানুষদের, সেই সময়কার সমাজ ব্যবস্থার থিঙ্কিং কি ছিল, ভাবনা কি ছিল। তো সেই বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দ্বিতীয় আলোচনা করব শিক্ষা সংস্কার, যে সকল শিক্ষা সংস্কার আমাদের ভারতের বুকে হয়ে গেছে সেই ব্রিটিশ সাম্রাজ্যের সময়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে সমাজ সংস্কার এবং সবার শেষে হচ্ছে ধর্ম সংস্কার। তো প্রথমে এই জিনিসটা শুরু করা যাক। একটা বিষয় আমি ডিভাইড করে দিচ্ছি, সমাজের যে প্রতিফলনটা রয়েছে এটা বেসিক্যালি দু জায়গায় দেখা গিয়েছে। প্রথমত সাময়িক পত্র এবং সংবাদপত্র, দ্বিতীয়ত এখানে সমাজের প্রতিফলন হচ্ছে, এখানে হবে হচ্ছে সাহিত্য। ঠিক আছে, সাহিত্যে প্রতিফলন। ঠিক আছে, প্রথমে হচ্ছে সাময়িক পত্র তথা সংবাদপত্রের মধ্যে সমাজের বিভিন্ন দিকগুলো ফুটে উঠেছে। সেকেন্ড উঠেছে হচ্ছে সাহিত্যের মধ্যে। ঠিক আছে, সাহিত্যের মধ্যে আমাদের এই চ্যাপ্টারে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নীলদর্পণ নাটক এবং হুতুম প্যাঁচার নকশা। এবং সাময়িক পত্র এবং সংবাদপত্রের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বামাবোধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট এবং গ্রাম বার্তা প্রকাশিকা। ঠিক আছে, তো এতটুকু আশা করি সবাই ক্লিয়ার আছে। একটু দেখে নিয়ে তানভীর, মুনিফা, ওকে, অপূর্ব না অপূর্বা আমি ঠিক বুঝতে পারছি না। নেক্সট সবার প্রথমে চলে আসা যাক বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটা সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। এগুলো জিনিস জানা কথা, কিন্তু বেসিক যে জিনিসটা তার সাথে মনে রাখতে হবে যে এটা ছিল একটা মাসিক পত্রিকা। ঠিক আছে, এভাবে বিভিন্ন প্রশ্ন এসে যায় যে বামাবোধিনী পত্রিকার মাসিক, সাপ্তাহিক নাকি পাক্ষিক পত্রিকা, এইভাবে প্রশ্নগুলো এসে যায়। তো তোমাকে আগেই মনে রাখতে হবে যে পত্রিকাটা কিসের, মাসিক মানে মান্থলি ম্যাগাজিন। বেসিক্যালি ইটস আ মান্থলি ম্যাগাজিন। এখনকার সময় এসে গেছে না বিভিন্ন এক্সামিনেশনে, বিভিন্ন তোমার চাকরি পরীক্ষার জন্য, এরকম আমিও করি, বিভিন্ন মান্থলি ম্যাগাজিনস বেরোয়। ঠিক আছে, মাসের গোটা মানে গোটা যত সব নিউজ থাকে একটার মধ্যেই বেরিয়ে যায়। তো এটাও ছিল তেমনই, সেটা হচ্ছে মাসিক পত্রিকা। এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে হয়েছে এই পত্রিকাতেই সর্বপ্রথম নারী শিক্ষার উপর জোর দেওয়া হয়। তো একটা জিনিস বুঝবে যে তৎকালীন সমাজে, সেই সকলকার সমাজে নারীদের অবস্থা খুব একটা ভালো ছিল না।
স্বাভাবিকভাবেই তাদের শিক্ষার মধ্যে একটা সমস্যা রয়েছে, বিভিন্ন কি বলবো প্রতিবন্ধকতা ছিল, তাদের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, এরকম হাজারো অনেক ব্যভিচার হয়েছে তাদের সাথে, অনেক ধরনের ডিসক্রিমিনেশন হয়েছে। তো সেই সকল বিষয়ে বামাবোধিনী পত্রিকা, বামাবোধিনীর মধ্যে দিয়ে একটা নারী সুলভ শব্দ রয়েছে, তাই না? তো বামাবোধিনী পত্রিকার মেন উদ্দেশ্যই ছিল নারীদের শিক্ষার উপর জোর দেওয়া, হিন্দু নারী জাতির উন্নতির জন্য বিভিন্ন মাঙ্গলিক অনুশীলন ও ব্রত পালনের কথা বলা। তারা বামাবোধিনী পত্রিকা একটু প্রাচ্য ধাঁচের পত্রিকা ছিল, তো সেই জন্যই বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, যেমন ধরুন রাখি বন্ধন একটা রয়েছে, ঠিক আছে, এই ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান এবং অনুশীলন এবং ব্রত পালনের কথা এই পত্রিকা বলতো। নেক্সট হচ্ছে নারী জাতির বিভিন্ন সামাজিক অধিকার সংক্রান্ত প্রশ্নেও এই পত্রিকার সরব ছিল। নারী জাতির বিভিন্ন সামাজিক অধিকার, যেটা বললাম আমি তোমাকে, যে নারীদের তখন স্বাভাবিক, এখনো জিনিসটা খুব বাজে হয়ে আছে, জানো, অ্যালুমিনি জিনিসটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, বাট আমি বিশ্বাস করি যে হ্যাঁ, নারীদের সামাজিক অধিকারের মধ্যে যেটা সবচেয়ে বড় অধিকার, মানে সবচেয়ে বড় না, মানে দরকার যে অধিকারটা, সেটা হচ্ছে সম্পত্তিতে তার অধিকার থাকা দরকার, তাই না? তো সেই বিষয়েও এই যে বামাবোধিনী পত্রিকা একটা সরব নিয়ে এসেছিল, যে নারী জাতির বিভিন্ন সামাজিক অধিকার, যার মধ্যে রয়েছে একটা সম্পত্তির অধিকার, সেই অধিকারের ব্যাপারেও তারা যথেষ্ট প্রচার করতেন, যথেষ্ট তারা আলোচনা করতেন এবং সমাজকে তার সচেতন করার চেষ্টা করতেন। মানে এই হচ্ছে তোমার বামাবোধিনীর বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এইটা আমি আগেই বলছি রিভিশনের জন্য, শুধু এতটুকু ভেবে যদি তুমি ভেবে দাও যে আমি উত্তর লিখে দিয়ে চলে আসবো, হবে না। এগুলো তোমার রিভিশনের জন্য, কারণ কি তোমার অনেক চ্যাপ্টার্স আছে, কি পয়েন্টস গুলো মাথায় লিখে তোমাকে সাজাতে হবে। ইতিহাস আমি সবসময় বলি যে কোনোভাবে ইতিহাস কিন্তু শুধু সঠিক উত্তর দেওয়ার বিষয় না, সঠিক উত্তর সবাই জানলে তোমাকে উত্তরটাকে উপস্থাপন করতে হবে। ওকে, এত পর্যন্ত সবার ক্লিয়ার? একটু আমাকে জানিয়ে দাও তো। শ্রেয়সী সাহা এখন জয়েন করলে, কোনো সমস্যা নেই, ক্লাস সবে শুরু হয়েছে। ভালো আছি তনবীর, হাই স্মৃতি। আমাকে একটু জানিয়ে দাও যে এত পর্যন্ত তোমার ক্লিয়ার, তোমাদের সবার ক্লিয়ার রয়েছে? ওকে, উজ্জয়িনী 2, 4, 5 মার্কসের প্রশ্ন। প্রথম কথা, 5 মার্কসের প্রশ্ন এখানে হয় না, 8 মার্কসের হয়। ঠিক আছে, আমি সেটা বলে দেবো, সমস্যা নিও না। জয়িতা, ওকে ওকে, দেবব্রত, অপূর্বা, ঠিক আছে, গুড। নেক্সট, আমাকে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি ইউজুয়ালি অনলাইনে, মানে তোমাদের ইউটিউবে তো মোবাইলের সাথে কমেন্টস দেখতে পাই, তো ইজিলি করতে পাই, এখানে আমাকে এখানে দেখতে হচ্ছে, একটু দূরে হয়ে আছে, দ্যাটস আমাকে বারবার ওদিকে যেতে হচ্ছে। যাই হোক, নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, প্যাট্রিয়ট বা পেট্রিয়ট, ঠিক আছে, জাতীয়তাবাদী একটা ভাবনা চিন্তা, হিন্দু পেট্রিয়ট পত্রিকা, এটা প্রকাশিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। সাল সবসময় মনে রাখবা। প্রথমে সম্পাদনা করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ, প্রথম যদি বলে, ঠিক আছে, হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটাকে জনপ্রিয় করেছেন এবং পরে এসেছেন, এই কথাটা কিন্তু মনে থাকা দরকার, এই সিলি মিস্টেক একদম যেন না হয়। প্রথমে এসেছিল গিরিশচন্দ্র ঘোষ, তারপর হরিশচন্দ্র মুখোপাধ্যায়, মানে হয় না যে একজন স্থাপন করেছেন কিন্তু তারপরে সেই জিনিসটা অন্য কেউ জনপ্রিয় করে তুলেছে, তাই না? যেরকম আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বেসিক্যালি অনেকের উদ্যোগে জিনিসটা তৈরি হয়েছে, কিন্তু আইএনসির মুখপাত্র কে ছিলেন, মানে বেসিক্যালি সবাই যাকে দেখতো সেটা হচ্ছে গান্ধীজি। এদিকে কিন্তু তোমার গান্ধীজি কোনোভাবেই আইএনসির মানে প্রেসিডেন্টও ছিলেন না, কিছুই ছিলেন না, ছিলেন হয় প্রথম দিকে ছিলেন সুভাষ চন্দ্র বোস, তার আগে আরো অনেকজন ছিলেন, তারপরে পন্ডিত জওয়াহরলাল নেহরু হন, কিন্তু আইএনসির ফেস হয়ে দাঁড়িয়েছিল কে? মহাত্মা গান্ধী। সো বেসিক্যালি হিন্দু প্যাট্রিয়টের ক্ষেত্রেও তাই, হিন্দু প্যাট্রিয়টের মেইন ফেস হচ্ছে তোমার কি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, আর গিরিশচন্দ্র ঘোষ হচ্ছেন প্রধান সংপাদক, পরে গিয়ে হরিশচন্দ্র মুখোপাধ্যায় টেক ওভার করে। এটি ছিল একটা সাপ্তাহিক পত্রিকা, উইকলি ম্যাগাজিন, এটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। আচ্ছা, কারো কোনো সমস্যা হলে একটু, যখন আমি ওদিকে যাবো তখন সাথে সাথে আমাকে বলবে, ঠিক আছে? দেখতেই পাবে যে আমি ওদিকে কমেন্ট সেকশন দেখতে যাচ্ছি, তখনই আমাকে বলবে যে স্যার এই জায়গাটা সমস্যা হচ্ছে। নেক্সট, আচ্ছা, এই পত্রিকা, হ্যাঁ, এই পত্রিকা 1897 খ্রিস্টাব্দ পরবর্তী, 1897 নাকি 57 হওয়ার কথা, এই জায়গাটা একটা ভুল আছে, স্বাভাবিকভাবেই 1857 মানে মহাবিদ্রোহ। এই পত্রিকা 1857 খ্রিস্টাব্দ পরবর্তী ব্রিটিশ সরকারের ভারত শাসন নীতি ও সরকারের আমদানি রপ্তানি নীতির উপর তীব্র বিরোধিতা করেছে। এই সরকারের আমদানি রপ্তানি নীতির ব্যাপারটা কি? তোমরা যদি জানো যে দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ বলে একটা থিওরি দিয়েছিলেন, যার মধ্যে দিয়ে তিনি কি স্থাপন করেছিলেন, যে ভারত থেকে কতটা সম্পদ লুণ্ঠন করে ব্রিটিশ সাম্রাজ্যে দেওয়া হচ্ছে, এবং তার জন্য সরকার বিভিন্ন আমদানি রপ্তানির নীতি দিয়েছিল। আমদানি রপ্তানি মানে হচ্ছে স্পেসিফিকলি কিছু কিছু কোম্পানির সাথেই তারা ডিল করবে, দেশীয় বাণিজ্যকে অত বেশি উৎসাহ দিবে না, অতটা বাড়তে দিবে না, এবং সব আমদানি রপ্তানির মধ্যে বিশাল ট্যাক্সেসও আছে, ঠিক আছে?
তো এই সকল নীতি এবং ব্রিটিশ সরকারের ভারত শাসন নীতি, আমরা সবাই জানি 1857 খ্রিস্টাব্দের পরে কোম্পানি শাসন শেষ হয়ে যায়, মহারানী আসেন আর বলেন যে হয়েছে অনেকদিন, এবার সরে যাও, এখন আমি চলে আসবো। কেন কি 1857 খ্রিস্টাব্দের পরে ব্রিটিশরা বুঝতে পারে যে কোম্পানি একে তো খুব দুর্নীতি করছে, মানে অবভিয়াসলি ওখানে তো কারাপশন ইজ অল, মানে এভরিডে সব জায়গায় কারাপশন আছে, তাই না? তো একে তো কারাপশন হচ্ছে, তারপরে 1857 মতো একটা বড় বিদ্রোহ, কোম্পানি সামলাতে পারলো না, এইসব অনেক কিছুর জন্য 1857 খ্রিস্টাব্দে কি হলো, কোম্পানি শাসন শেষ হয়ে গেল এবং ব্রিটিশ সরকারের ভারত শাসনে চলে এলো। বাংলায় নীল চাষীদের উপর, এবং এগুলোর সব সমালোচনা করেছিল কে? হিন্দু প্যাট্রিয়ট। বাংলার নীল চাষীদের উপর নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এই পত্রিকা সরব হয়ে উঠেছিল। মেইন যেটা হিন্দু প্যাট্রিয়টের বিষয় সেটা কি? সেটা হচ্ছে নীল চাষ, ঠিক আছে? মেইন যেটা হচ্ছে নীল চাষ। সত্যি, আচ্ছা অপূর্ব, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সরি সরি, আমি বলছিলাম আমি নাম নিয়ে একটু কনফিউজ হয়ে যাই। আচ্ছা লিখে নিয়ে একটু দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, বেশ 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 ঠিক আছে, লিখে নিয়ে এক জায়গায় দাঁড়াতে বলছো তো ঠিক আছে। আচ্ছা, এই পত্রিকার মধ্যে দিয়ে সমকালীন বাংলার বিভিন্ন সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা হয়। এখন স্বাভাবিকভাবেই আমাদের বাংলা এবং তথা ভারতের বিভিন্ন জায়গায় কুসংস্কারের তো আর অভাব নেই, তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সেই কুসংস্কারের তীব্র বিরোধিতা করেছিলেন। তো যেগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি, হিন্দু প্যাট্রিয়ট কবে প্রকাশ হয়েছে, কে সম্পাদনা করেছে, এটা কেমন ধরনের পত্রিকা, সাপ্তাহিক মাসিক না পাক্ষিক, এবং সে কি কি বিষয়ের উপর আলোকপাত করেছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নীল চাষীদের উপর নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এই পত্রিকা সরব হয়ে উঠেছিল, এই বিষয়ে তার মানে মেইন কি বলবো কথা উঠিয়েছিলেন। নেক্সট, গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকার নামের মধ্যেই রয়েছে কি, নামের মধ্যেই রয়েছে যে এটা গ্রামের মানে বাংলা গ্রাম, মানে গ্রাম বাংলার কথা এরা বলতেন, ঠিক আছে? মোদ্দা কথা যেটা, গ্রাম বাংলার কথা গ্রাম বার্তিকা প্রকাশিকা দেখা মানে দেখতে পাওয়া যায়। ফার্স্ট অফ অল 1863 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রকাশিত হয়। হরিনাথ মজুমদার, ঠিক আছে, যারকে কাঙাল হরিনাথও বলা হয়, কাঙাল হরিনাথও বলা হয়, তিনি এর পত্রিকার সম্পাদনা করেছিলেন। এবং এটি প্রথমে, যদি এই প্রশ্নটা নিয়ে অনেক কনফিউশন আছে, যদি বলে দেয় না গ্রাম বার্তা প্রকাশিকা কেমন প্রকাশিকা ছিল, তো যদি শর্ট কোয়েশ্চেনও থাকে, যদি সাপোজ এমসিকিউতেও থাকে, এমসিকিউতে মানে সবার শেষটা লিখবা, মানে এইভাবে লিখে দিবা যে মাসিক ছিল, তারপরে পাক্ষিক ছিল, তারপরে সাপ্তাহিক। প্রথমে এটা মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হতো, তারপর সেটা কি হলো, পাক্ষিক হলো। পাক্ষিক মানে হচ্ছে 15 দিন পর পর, একই পক্ষ, মানে একটা পক্ষ মোটামুটি 15 দিন হয়, তো 15 দিন পর পর। আর তারপর হলো সাপ্তাহিক, 7 ডেজ। কথাটা বুঝাতে পারলাম? অল ক্লিয়ার? নেক্সট কি বলেছে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় নারী শিক্ষার বিস্তার, কৃষক শ্রেণী দুরবস্থা, দুরবস্থা এই জায়গা যাই হোক, দুরবস্থা, দেশের সংবাদ প্রভৃতি পরিবেশিত হতো। সো বেসিক্যালি গ্রাম বার্তা প্রকাশিকা কি করেছে, গ্রাম বার্তা প্রকাশিকা নারী শিক্ষার কথা তো বলেছেই, সাথে সাথে কৃষক সমাজ, গ্রাম বাংলায় লোকেরা কারা কারা মানে বেশিরভাগ কারা থাকে, স্বাভাবিকভাবে কৃষকরা থাকে, শ্রমিক মানে শ্রমিকরা থাকে, মানে বেশিরভাগটাই কৃষকরা থাকে। তো তাদের বিষয়ে মোটামুটি এই পত্রিকার মধ্যে আলোচনা করা হতো। গ্রাম বাংলায় শিক্ষার প্রসার ঘটানো এবং গ্রাম বাংলায় শিক্ষার প্রসার ঘটানো এবং অত্যাচারী নয় কিন্তু অত্যাচারিত কৃষকদের দুর্দশা তুলে ধরে জনমত গঠন করা ছিল এই পত্রিকার মেইন উদ্দেশ্য। তো গ্রাম বাংলা, আমি আগেই বললাম যে গ্রাম বাংলার সব কথাগুলো, সব খবরটা, সব সামাজিক ব্যবস্থাটা ভালো করে তুলে ধরার কাজই করতো গ্রাম বার্তা প্রকাশিকা। এবং গ্রাম বাংলার শিক্ষার প্রসার, যে অবভিয়াসলি গ্রাম বাংলা থেকে যদি শিক্ষার প্রসারটা করে, শহরে তো লোকেরা রয়েছে না, শহরে প্রত্যেকজন বুদ্ধিজীবী রয়েছে যে হ্যাঁ আমাদের এখানে শিক্ষার দরকার, আমাদের এখানে উন্নতির দরকার, এত কিছু বলার জন্য বাবু সাহেবরা রয়েছে। গ্রামে কারা রয়েছে, গ্রামের মানুষদের তো সচেতন করতে হবে, গ্রামের তো শিক্ষা বাড়াতে হবে, সেটার কাজটা করতো গ্রাম বার্তা প্রকাশিকা। এত পর্যন্ত কোনো অসুবিধা আমাকে একটু বলো তো তাড়াতাড়ি। উজ্জয়িনী সিংহ, আচ্ছা কোনো কি প্রশ্ন করেছিল গো, আমার মনে নেই এখন। আমাকে এতটুকু জানো যে সবার অভয় মুখার্জি হবে, হবে আগে রিভিশনটা হোক, তারপর সবই হবে। তানভীর, ওকে। নার্গিস নাসার, কি মানে বুঝলাম না কথাটা। মনিফা, অভয়, ওকে। সঞ্চিতা, অরিত্র,
স্নেহা বিশ্বাস, যাচ্ছি মহারানী ঘোষণাপত্রতেও যাচ্ছি, দাঁড়াও পড়ে যাচ্ছি, এটা হয়ে যাও। ওকে, দেবব্রত, গুড। নেক্সট চলো আসা যাক। অনেক কিছু আলোচনার বিষয় আছে, হ্যাঁ, কয়েকটা জায়গায় একটু বেশি চলবে, কয়েক জায়গায় একটু কম কম চলে যাবে। এবার আসলে নীল দর্পণ নাটক, ঠিক আছে। নীল দর্পণ নাটকের এই তিনটা জিনিস ভালো করে বুঝবে। লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র, অনুবাদক হচ্ছে মানে এই ইয়েটাকে তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ, এই নাটকটাকে অনুবাদ করেছিল ইংরেজিতে মাইকেল মধুসূদন দত্ত, এবং প্রকাশক ছিলেন জেমস লং বা লং সাহেব। কোনোভাবেই অনুবাদকের জায়গায় জেমস লং কিন্তু লেখা যাবে না। যদি বলা হয় যে নীল দর্পণ নাটক কে প্রকাশনা করেছেন বা নীল দর্পণ নাটকের প্রকাশককে, তাহলে তুমি জেমস লং বলবে। অনুবাদক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। এই কথাটা কিন্তু মাথায় থাকে, কোনোভাবেই যেন এটা যেন ভুল না হয়। নেক্সট কি, এটা 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আমরা জানি এটা 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নীল চাষীদের দুর্দশার চিত্র জনসম্মুখে নীল দর্পণ নাটক তুলে ধরেছিল। স্বাভাবিকভাবেই নীল চাষীদের উপর খুব বাজেভাবে নীল কর সাহেবরা অত্যাচার করতো। কেন করতো? তখনকার সময় ইউরোপে না ইন্ডিগোর খুব ডিমান্ড বেড়ে গেছিল। ইন্ডিগো মানে নীলের খুব ডিমান্ড বেড়ে গেছিল। স্বাভাবিকভাবে তখন ইউরোপে শিল্প বিপ্লব চলছে, তো ওখানে কি দরকার ছিল? ইন্ডিগোর। এখন ইউরোপে তো ইন্ডিগো হবে না, নীল চাষ তো হবে না। ওরা কি করলো, উপনিবেশগুলোর মধ্যে দেখলো যে কোথায় ইন্ডিগো ভালো পাওয়া যায়। অবভিয়াসলি সেটা ছিল ভারত। ভারতের মানুষদের এখানে ইন্ডিগো চাষ করানো যেতে পারে। তো কি করলো, সাধারণ যে কৃষক আছে যারা নিজেদের খাদ্য খাওয়ার জন্য মানে কৃষক মানে চাষবাস, তখনকার মানুষরা কি করতো, যে চাষবাস করতো, একটা অংশ নিজের জন্য রাখতো, একটা অংশ সরকারি কর হিসাবে দিয়ে দিত, কিছু অংশ নিজের খাওয়ার জন্য তো রাখতো। এখন ব্যাপারটা হয়ে গেছে নীলকর সাহেবরা অত্যাচার করে সবকিছু মানে খাওয়ার জন্য যে চাষবাস করা হতো, বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন করা হতো, সেগুলো বন্ধ করে দিয়ে কি বলো, তুমি নীল চাষ করো। নীল চাষ তো না হয় ওদের জন্য হয়ে গেল কর হিসাবে, নীলটা তো আর খেতে পারবে না লোকেরা স্বাভাবিকভাবেই। তো এই অত্যাচারের কথাটা নীল দর্পণ নাটক সবার সামনে তুলে ধরে। আচ্ছা, দ্য ইন্ডিগো রেবেলিয়ন না ব্লু মিউটিনি, আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। ব্রিটিশ বিরোধী ক্ষোভ সঞ্চার নীল দর্পণ নাটকের মধ্যে দিয়ে একটা জিনিস হয়েছিল কি, যখন এটা অনুবাদ মাইকেল মধুসূদন অনুবাদ করলেন এবং সেটা জেমস লক করেছিলেন, প্রকাশনা করেছিলেন। স্বাভাবিকভাবে জেমস লকের তো ইয়েও হয়েছিল, কি বলা যায়, কারাগার মানে একটা শাস্তিও পেয়েছিলেন সেই জন্য। সো ব্রিটিশ বিরোধী ক্ষোভটা সঞ্চার হয় শুধু মানুষের মধ্যে না, মানুষের মধ্যে বলতে হচ্ছে শুধু ভারতীয়দের মধ্যে না। যখন এটা অনুবাদ করার পরে যখন প্রকাশনা করা হলো ইংরেজিতে, তো এটা ব্রিটিশদের সাধারণ জনগণেরও কিন্তু বুঝতে পেরেছিল যে হ্যাঁ, এখানে একটা অত্যাচারের সিচুয়েশন তৈরি হয়েছে। শহরে জনমত গঠন করা, ওই একই ব্যাপার যে নীল করদের চাষীদের কথা তো গ্রাম বাংলায় হচ্ছে। শহরের মধ্যজীবী মানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং বুদ্ধিজীবীরা তো বাড়িতে বসে বসে হাওয়ার তলে বসে আছে না, তারা কি করে জানবে? তো নীল দর্পণ নাটকের মাধ্যমেই তারা সেটা করেছিল, মানে সেই প্রচারটা করেছিল। এবং নাট্যশালার বিকাশ, স্বাভাবিকভাবে নীল দর্পণ কিন্তু কোনো সাহিত্য তো বটেই, কিন্তু সাহিত্যের মধ্যেই গদ্য বা পদ্য না, এটা একটা নাটক। তো নাটক তো কোথাও উপস্থাপন হবে না, মঞ্চ থাকবে। তো নাট্যশালার বিকাশও ঘটেছিল এর মধ্যে দিয়ে, কারণ কি এর মধ্যে দিয়ে জনগণের মধ্যে প্রচারটা হয়। নেক্সট হচ্ছে হুতুম প্যাচার নকশা। আমি যখন মনে হয় প্রথম এমসিকিউ ক্লাস করেছিলাম এবং হুতুম প্যাচার নকশা নিয়ে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা আমি তোমাদের বইটাও দেখাইছিলাম, তোমরা যদি দেখে নিও, পরে না হয় আমি একদিন নিয়ে আসবো। হুতুম প্যাচার নকশার মধ্যে বেসিক্যালি তৎকালীন কলকাতার সম্পূর্ণ সমাজচিত্র তুলে ধরা, তার ভালো দিক খারাপ দিক, মানে সবকিছু তো ভালো আর খারাপ দিক রয়েছে, তো খারাপ দিক ভালো দিক দুটোই ভালো করে তুলে দেওয়া হয়েছে। হুতুম প্যাচার নকশার মধ্যে হুতুম প্যাচার নকশা 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। লেখক ছিলেন কালীপ্রসন্ন সিংহ, দ্য গ্রেট কালীপ্রসন্ন সিংহ। এখানে বাঙালির উৎসব প্রিয়তা ফুটে উঠেছে। একটা কথা মনে রাখবে যে আমি কি বললাম, তৎকালীন সমাজের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে। কলকাতায় কি কি চলতেছে, কলকাতা মানুষের চিন্তা ভাবনা, আচার আচরণ, ভাবনা, মানে তাদের আইডিওলজি, সবকিছু ওখানে তুলে ধরেছে। বাঙালির যে উৎসবের প্রতি ভালোবাসা, তাই না, 12 মাসে 13 পার্বণের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কমপ্লিটলি কিন্তু উনি ওখানে তুলে ধরেছেন। নেক্সট হচ্ছে ধর্মীয় আচারের বিচার, ভণ্ডামি, গণিকাবৃত্তি এবং ব্যভিচারের চিত্র তুলে ধরা। আমি যেটা বললাম যে ভালোর দিকটাও তুলে ধরেছেন, খারাপের দিকটাও তুলে ধরেছেন স্বাভাবিকভাবেই। তো ধর্মীয় আচার বিচারের কথা বলা হয়েছে। ভণ্ডামি, যেসব ভণ্ডামি ধর্মের নামে যেসব ভণ্ডামি করা হচ্ছে সেসব বিষয় নিয়ে করা হয়েছে। গণিকাবৃত্তি তোমরা সবাই বোঝো, গণিকাবৃত্তি এবং ব্যভিচার, নারীদের প্রতি বিভিন্ন অত্যাচার, সমাজের কি বলবো একটা বিশিষ্ট শ্রেণী, সেই শ্রেণীর যত নিজস্ব মানে অধিকার রয়েছে, সেই শ্রেণীর প্রতি অত্যাচারটা তুলে ধরা হয়েছে। সামাজিক ব্যাধির কথা জনসম্মুখে আনা হয়। সামাজিক বিভিন্ন ব্যাধি, যেরকম উনি
সরি উনি কলকাতার বেসিক্যালি বাবু কালচারটা খুব এক্সপোজ করেছেন। এখন বাবু কালচারটা কি, বাবু সংস্কৃতি কি, মানে বেসিক্যালি বাঙালিরা কি করলো, কয়েকটা ইংরেজি বই পড়লো, ইংরেজি সাহেবদের কিছু কিছু খাওয়া দাওয়া করলো, নিজেদেরকে ইংরেজি মানে ইংরেজ বানানোর চেষ্টা করা শুরু করলো, জানো ইংরেজি ভাষায় কথা বলছে, ইংরেজি ছাড়া পছন্দ করছে না, মানে একটু বাবু বাবু প্রকৃতির সংস্কৃতি। তো এই জিনিসটাকে কমপ্লিট সমালোচনা, একদম তার্কিক সমালোচনা করা হয়েছে কোথায়, পুতুন প্যাঁচার নকশাতে। আশা করি এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো নিম দর্পণ এবং পুতুন প্যাঁচার নকশা। এতক্ষণ কোনো সমস্যা? এনডি মুস্তাফিজুর, ওকে ঠিক আছে ঠিক আছে, একটু সময় ক্লাস জয়েন করবা, ক্লাস শুরু হয়ে গেছে, রিভিশনটা তাড়াতাড়ি হচ্ছে তো। সবার ক্লিয়ার আছে কিনা বলো? হ্যাঁ, উজ্জয়িনী, ভেরি গুড, গুড মর্নিং স্নেহা, মুস্তাফিজুর, অরুণিমা, সঞ্চিতা, ওকে স্নেহা। আচ্ছা একটা জিনিস আমি আগে থেকে বলে দিচ্ছি, হ্যাঁ এই ক্লাসের মধ্যে হ্যাঁ একটু আমাকে সিরিয়াস দেখতে পাবে, কেন কি স্বাভাবিকভাবে আমাদের মানে আমার একটা লিমিটেড টাইমের মধ্যে তোমাদের কমপ্লিট রিভিশনটা করানোর আছে। আর অ্যাপের ক্লাস এটা বেসিক্যালি মানে ব্যাচের ক্লাস, সো ব্যাচের ক্লাসে সবকিছু একটু সিরিয়াসই হবে, অতটা ফ্র্যাঙ্ক হওয়া চলবে না যতটা আমি লাইভে হই। কারণ যদি আমি একবার ফ্র্যাঙ্ক হওয়া শুরু করে দিই দেন মানে ইউটিউব লাইভে যতটা আমি ফ্র্যাঙ্ক হই তাহলে ওটা গল্পটা অনেকটা এগিয়ে যাবে। এখানে এসেছো, এখানে সিরিয়াস পড়াটাই করানো হবে। ওকে, সুমাইয়া, দীপান্বিতা, নার্গিস, প্রতীক্ষা, ওকে 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 ওকে, মনিফা, ওকে ঠিক আছে। এবার আসলে হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, ঠিক আছে। প্রাচ্য পাশ্চাত্য থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু প্রশ্ন এসে যায়, 2 নম্বরে 4 নম্বরে 1 নম্বরে এসে যায়। সো বেসিক্যালি প্রাচ্য পাশ্চাত্য মানে দ্বন্দ্বটা এলো কোথায়, কেন? সবার প্রথমে ব্রিটিশ পার্লামেন্ট 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস করে, ঠিক আছে। ব্রিটিশ পার্লামেন্টের ব্যাপারটা কি হয়, ওরা ভাবে যে মানে সবকিছু না ব্রিটিশরা না নিজের টাকা বাঁচানোর কাজ করেছে, ঠিক আছে। এখানে ভারতীয়রা না মানে ভারতীয়দের একটা উপনিবেশ, তো মানে ভারতের উপনিবেশে ব্রিটিশরা এসে গেছে, তো ব্রিটিশরা এসে এখানে একটা উপনিবেশ গঠন করেছে। এখন স্বাভাবিকভাবে এখানে তো সবকিছু কন্ট্রোলে রাখতে হবে, পাওয়ারে রাখতে হবে, তো সেই জন্য ওখান থেকে অনেকগুলো লোক এখানে নিয়ে আসা হয়, অনেক সরকারি কর্মচারী নিয়ে আসা হয়, ব্রিটিশ সরকারি কর্মচারী। কিন্তু অনেক সময় দেখা গেছে ব্রিটিশ মানে সরকারি কর্মচারীরা এখানে থাকতে যাচ্ছেন না, এখানে কাজ করতে যাচ্ছেন না, ঠিক আছে। মানে স্বাভাবিকভাবে নিজের ফ্যামিলি ছেড়ে এখানে কেনই বা থাকবে, মানে ওদের জন্য একটা প্রত্যন্ত টাইপের, মানে এমন এমন কিছু লোক রয়েছে যে এখানে থাকতে যাচ্ছে না। তো এইসব বিষয়ে আবার যারা আসতে যাচ্ছে খুব বেশি অর্থ মানে খুবই বেশি মায়না দিতে হচ্ছে। তো এই সকল জিনিসের মধ্যে মানে ব্যয়টা কমানোর জন্য পার্লামেন্ট কি ভাবলো, ব্রিটিশ পার্লামেন্ট, যে না আর এখান থেকে সরকারি মুলাজিম ওখানে পাঠানো হবে না, ওখান থেকেই কয়েকটা এমন এমন সরকারি লোক বানাবো যারা দেখতে হয়তো ভারতীয় হবে কিন্তু মেন্টালিটিতে চিন্তা ভাবনা হবে কি ব্রিটিশ, বা অ্যাটলিস্ট ব্রিটিশদের কাজটা কমপ্লিটলি করে নিতে পারবে যারা ওখানে যেতে যাচ্ছেন ওই কাজটা। তো সেই জন্য ব্রিটিশ পার্লামেন্ট 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করেন স্বাভাবিকভাবেই। এই সনদ আইনে কি হয়, এই সনদ আইনে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, কাদের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, ভারতে পাশ্চাত্য শিক্ষা বা শিক্ষার প্রসার, মানে পার্টিকুলারলি পাশ্চাত্য শিক্ষা না, বলেছে শিক্ষার প্রসারের জন্য এই 1 লক্ষ টাকা দেওয়া হলো, তুমি এটা 1 লক্ষ টাকাটা ভারতের শিক্ষা প্রসারের জন্য কাজে লাগে, ঠিক আছে। এখন এর থেকে এই যে লেখাই আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে, এই কথাটা বলে দিয়েছে, ভালো কথা। এবার কি হলো, জনশিক্ষা নীতি নির্ধারণের উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে একটা জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। এখন এই পাবলিক ইনস্ট্রাকশনে কি হয়, এই পাবলিক ইনস্ট্রাকশনে বলা মানে এই জিনিসটা শুরু হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নিয়ে। এখন এই টাকা তো বরাদ্দ করে দেওয়া হলো, এখন এসে গেল একটা ডিবেট যে শিক্ষাটা কোন দিকে নিয়ে যাওয়া হয়, প্রাচ্যের দিকে মানে যেটা চলছে আলাদাই ওই বেদান্ত বেদাঙ্গ বিভিন্ন ফরাসি তুর্কি বিভিন্ন টাইপের লিটারেচার অল, নাকি পাশ্চাত্য যেটা সায়েন্টিফিক মডার্ন আইডিওলজি মডার্ন সায়েন্টিফিক অ্যাপ্রোচ এসবগুলো। তো এই নিয়ে একটা দ্বন্দ্ব এসে যায় এবং স্বাভাবিকভাবেই জনশিক্ষা নীতি নির্ধারণের উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে কি হয়, একটা জনশিক্ষা কমিটি গঠন করা হয় এবং এই কমিটি পাবলিক ইনস্ট্রাকশন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বলা হয়। এবং এই কমিটিতে একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্তের পরিবর্তে এটা হবে না, পরিবর্তে ইংরেজি ও আধুনিক শিক্ষা বিজ্ঞানের দাবি জানানো হয়। বেসিক্যালি এই ইনস্ট্রাকশনে মানে এই তোমার
কমিটিতে নির্ধারণ করা হয় প্রথমে, মানে ব্রিটিশরা না প্রথম দিকে কিন্তু পাশ্চাত্য শিক্ষা এখানে আনার একদমই পক্ষপাতী ছিল না। তাদের বক্তব্য ছিল যে যদি ভারতীয়রা একবার মানে পাশ্চাত্য শিক্ষা ভালো করে পড়াশোনা করে নেয় তাহলে দুটো জিনিস হবে, একে তো তাদের মধ্যে বিভিন্ন মডার্ন আইডিওলজি আসবে, বিভিন্ন দর্শন চলে আসবে, যেরকম জাতীয়তাবাদের মতো ন্যাশনালিজম, মানে ক্যাপিটালিজম, কমিউনিজম, এরকম বিভিন্ন আইডিওলজি ওদের মাথায় আসবে এবং তারা স্বাধীনতা দাবি করবে। তো সেই জন্যই ওরা কি করলো যে না, পাশ্চাত্য শিক্ষায় আমরা টাকা ইনভেস্ট করবো না। তো সেই জন্য ওরা প্রথমেই করলো হচ্ছে কি একটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিল, এবং তখনই ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের দাবি জানায় কয়েকজন ব্যক্তিত্ব চলে আসে যে না, এখানে আর প্রাচ্য শিক্ষা করা হবে না, আমাদের পাশ্চাত্য শিক্ষা চাই। তো সেই নিয়ে দ্বন্দ্বটা লেগে যায় যে এটা একটু কালার হয়ে গেছে। হ্যাঁ, সো বেসিক্যালি এইটার পরে কি হয়, এটার পরেই চলে আসে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। প্রাচ্যবাদীর মধ্যে কয়েকজনের নাম মনে রাখবে, এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন। এরা কি ছিল? প্রাচ্যবাদী থিঙ্কিং এর ছিল যে হ্যাঁ, ভারতে ব্রিটিশ শাসন আছে, ব্রিটিশ শাসনের মধ্যে প্রাচ্য শিক্ষাই থাকুক, পাশ্চাত্য শিক্ষায় এলে ভারতীয়রা বুদ্ধিমান হয়ে যাবে, ভারতীয়রা বিভিন্ন চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যাবে। কিন্তু পাশ্চাত্যবাদী কিছু লোক ছিল যারা মনে করেছিল না, ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা দরকার। তাদের মধ্যে অগ্রগণ্য যার নামটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু নিজে খুব বেদান্ত খুব ভালো জানতেন, প্রাচ্য শিক্ষা ব্যাপারে তার খুব ভালো কি বলবো ধারণা ছিল, কিন্তু তাও তিনি বলেছেন যে না, ভারতে একটা পাশ্চাত্য চিন্তা, মানে পাশ্চাত্যবাদী চিন্তা ভাবনা থাকা দরকার। কেন কি মডার্ন থিঙ্কিং এর মধ্যে দিয়ে মানে স্বাভাবিকভাবে যত তুমি মডার্ন হতে পারবে, এমন না মডার্নের নামে তুমি জাস্ট ভণ্ডামি করবে না, বাট একটা জিনিস তো সত্য যে মডার্ন থিঙ্কিং মানুষদের চিন্তা করতে শিখাচ্ছে। যত তুমি প্রাচ্যের দিকে থাকবে ওই কোনো ব্যাখ্যা পাবে না, কোনো কিছুরই কোনো ব্যাখ্যা পাবে না স্বাভাবিকভাবেই। তো রাজা রামমোহন রায়, টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, সঞ্জাস, কলভিন, এগুলো ছিল হচ্ছে পাশ্চাত্যবাদী এবং পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতী, ঠিক আছে। আর প্রাচ্যবাদীদের মধ্যে বলেই দিলাম এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন, স্বাভাবিকভাবে। এবার আসা যাক মেকলে মিনিটস। 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটস আসে। টমাস ব্যাবিংটন মেকলে, মেকলে 1835 খ্রিস্টাব্দে এই প্রস্তাবটা দেন, ভারতে ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষার প্রসার প্রয়োজন। তিনি বলেন প্রাচ্য শিক্ষা এই কি সব না মাঝে মাঝে মিসটাইপ হয়ে গেছে। আচ্ছা, পাশ্চাত্য শিক্ষার অপেক্ষা পাশ্চাত্য, ঠিক আছে, পাশ্চাত্য উৎকৃষ্ট, এটা উনি বলেন। পাশ্চাত্য ভাষা ও শিক্ষাকে ভারতের উচ্চবিত্তদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যেটাকেই নাম দেওয়া হয় ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি। তোমরা যদি চাও যে হ্যাঁ, পরীক্ষার মধ্যে যারা রয়েছে, কি বলা যায়, টিচাররা রয়েছে, তোমাদেরকে একটু ভালো নাম্বার দুক, আর ভালো নাম্বার দেওয়ার জন্য সেখানে কি করতে হবে, আকৃষ্ট করতে হবে না, টিচার তো তোমাকে চেনে না। তো কয়েকটা ইংরেজি টার্ম, যেগুলো ইংরেজিটা মানে লেখা রয়েছে সেটা ইউজ করবা, যেরকম চুইয়ে পড়া নীতি তো লিখবাই, তার সাথে এই লেখাটা চেষ্টা করবে না, লিখেই আসবে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি। স্পেলিং যেন ঠিক থাকে আর ইংলিশ টার্মটা স্বাভাবিকভাবেই সাথে রাখবে। তো 1835 খ্রিস্টাব্দে সিম্পলি একটা কথা বলা হয় যে মেকলে একটা প্রস্তাব দেন তাকে, লর্ড বেন্টিংকে, যে দেখো এই দেশে পাশ্চাত্য শিক্ষার দরকার, এই পাশ্চাত্য শিক্ষা কেন কি প্রাচ্যের থেকে এটা বেশি আধুনিক এবং বিজ্ঞানসম্মত, এবং পাশ্চাত্য শিক্ষা যদি উচ্চবিত্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সমাজের উচ্চ সম্প্রদায়ের ব্যক্তিত্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে কি হবে, সমাজে নিম্নবিত্ত যারা রয়েছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত, তাদের মধ্যেও জিনিসটা যেভাবে জল উপর থেকে নিচের দিকে চুইয়ে পড়ে, ঠিক সেভাবেই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত ধীরে ধীরে সেই শিক্ষার প্রসারটা চুইয়ে পড়বে। তো এই ছিল তোমার ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, এর থেকে বেশি কিছু নেই। তবে আমি একটা কথাই বলবো, আমি বারবার করে বলছি যে দিজ আর দ্য অনলি পয়েন্টস যেটা রিকল এন্ড রিভিশনের জন্য বেটার। জাস্ট এতটুকু লিখলেই হবে না, তোমাকে ভালো করে উপস্থাপন করতে হবে, সেই উপস্থাপনের ব্যাপারটা আমি ভালো করে বলবো। নেক্সট, উডের ডেসপ্যাচ। উডস ডেসপ্যাচ কি? 1854 খ্রিস্টাব্দে, ঠিক তার মানে 1835 এর পর 1854 খ্রিস্টাব্দে একটা সভা গঠন করা হয়, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, যার সভাপতি ছিলেন চার্লস উড। ওর থেকে নাম আসে উডের ডেসপ্যাচ। উনি কি বলেন, ভারতের শিক্ষা প্রসারের জন্য অধিক সংখ্যক প্রাথমিক বিদ্যালয় দরকার। এখন বলে তো দিলাম যে হ্যাঁ, পাশ্চাত্য শিক্ষা দরকার, এখন তার আগে তো তোমাকে থিওরিজ গুলো বুঝতে হবে যে কি করে করবো। আজকে ঘুম থেকে উঠলাম, সকালে উঠে বলে দিলাম যে আজকের থেকে পাশ্চাত্য শিক্ষা চালু হয়ে গেছে, তা তো হবে না, না মানে এখন তাও হয়ে যেতে পারে, বাট আগে এরকম ভাবে হয় না, হতো না। ভারতের শিক্ষা প্রসারের জন্য অধিক সংখ্যক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়গুলির উন্নতির জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হয়, ঠিক আছে। সরকারি অনুদান মানে সরকার থেকে একটা নির্দিষ্ট বা একটা টাকা দেওয়া হবে, যার মধ্যে দিয়ে সেই বিদ্যালয়গুলির উন্নতি সাধন হবে। ইংরেজি ভাষার উপর গুরুত্ব আরোপ, কেন কি ইংরেজি পরে কি হয়ে যায়, একটা সরকারি ভাষা হয়ে দাঁড়ায়, ঠিক আছে।
সরকারি ভাষা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, নেক্সট কি, নারী শিক্ষা ও উচ্চশিক্ষার প্রসার করা হয়। ঠিক আছে, মানে প্রসারের উপর গুরুত্ব দেওয়া হয়। উচ্চশিক্ষা তো স্বাভাবিকভাবে করা হচ্ছে, তার সাথে সাথে নারী শিক্ষারও একটা দিক তুলে ধরা হয়। কেন কি স্বাভাবিকভাবে সমাজ কমপ্লিটলি জড়িত আছে নারীর সাথে। যেই সমাজে নারীরা অশিক্ষিত রয়ে যাবে সেই সমাজ কোনোদিনও উন্নতি করতে পারবে না। ইটস আ ফ্যাক্ট। ঠিক আছে, যে সমাজে দেখবে নারীরা উন্নতি নয়, কিছু কিছু সম্প্রদায় তো রয়েছে, কিছু কিছু মানে জায়গা রয়েছে যেখানে নারীদের দাবানো হয়েছে, নারীদের শিক্ষার প্রসারটা সেভাবে হয়নি। তুমি গিয়ে দেখো তাদের উন্নতি কতটা হয়েছে, কোনোদিনই সম্ভব না। নেক্সট, হান্টার কমিশন। আচ্ছা, এত কিছু তো বলা হয়ে গেল, পাশ্চাত্য টাকা দেওয়া হলো, মানে পাশ্চাত্য শিক্ষার জন্য বা প্রাচ্য শিক্ষার জন্য, যাই হোক দ্বন্দ্বটা হলো, বলা হলো যে হ্যাঁ পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটানো হবে, বলা হলো সরকারি কমিশন মানে সরকারি টাকা বরাদ্দ হবে, সরকারি স্কুল কলেজ ঠিক করা হবে। এখন এই সবকিছু দেখার জন্য যে হ্যাঁ ঠিকঠাক চলছে কিনা, তখন একটা কি হলো, লর্ড রিপনের উদ্যোগে উইলিয়াম হান্টার একটা কমিশন গঠন করেন যার নাম হান্টার কমিশন। কবে? 1882 খ্রিস্টাব্দে। সব পরপর কিন্তু 1835, 1854, 1882 এভাবে ক্রোনোলজিক্যালি মনে রাখবে, ক্রমানুসার যাও, পরে মনে আসলো ক্রোনোলজির বাংলা মানে হচ্ছে ক্রমানুসার। ঠিক আছে, ক্রমানুসারে মনে রাখবে। ঠিক আছে, 1882 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়, মানে ওখানে 18 খ্রিস্টাব্দে কি বলা হয়, প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করবে। ওখানে তো উচ্চ শিক্ষার কথা বলা হয়েছে, হান্টার কমিশন বললো যে না, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা দরকার। মেধাবী ছাত্রদের বৃত্তি দিব, কত টাকা জানো? 7 টাকা, বছরে 7 টাকা। তখন 7 টাকা মানে, এখন তো 7 টাকা মানে পার্লেজি বিস্কুটও আসে না, আসে যায় 6 টাকা না 7 টাকায় চলে আসে, মানে অ্যাটলিস্ট কোল্ড ড্রিঙ্ক তো পাবে না, পেলে ওই ছোটরা যেটাতে মন ভরে না, 20 টাকা হয়ে গেছে। তো মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা হচ্ছে 60 টাকা, তখন 7 টাকা অনেক বিশাল। ঠিক আছে, আর নেক্সট, মাধ্যমিক ও স্নাতক স্তরের শিক্ষার উপর গুরুত্ব দান করা হয়, স্ত্রী শিক্ষার বিষয় ঘটানো হয়। পাশ্চাত্যদের মানে তুমি ব্রিটিশদের যতই ক্রিটিসাইজ করো, যতই সমালোচনা করো, কিন্তু এই কথা সত্যি কথা, তারা জিনিসটা জানতো যে তাদের মানে একটা সমাজ স্থাপনের জন্য কি কি দরকার। সবসময় তারা বলেছে স্ত্রী শিক্ষার মানে নারী শিক্ষার বিকাশ ঘটানো। যেটা আমি বললাম, যে সমাজে নারীদের শিক্ষা নেই সেই সমাজ কোনোদিনও অগ্রগতি করতে পারবে না। আশা করি এত পর্যন্ত বোঝাতে পেরেছিলাম। কোনো ডাউটস? ক্লিয়ার হলে আমাকে জাস্ট ওখানে কমেন্টে বলে দাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে, অল ক্লিয়ার হ্যাঁ। অরুণিমা, স্যার পাশ্চাত্য পাশ্চাত্য দ্বন্দ্বের কোয়েশ্চেনটা 8 মার্কসের মতো একটা নোট দেবো। হ্যাঁ, 8 মার্কসের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আমি তোমাকে লিখে দেখাতে পারবো না, তবে অবভিয়াসলি আমি পয়েন্টস গুলো দিয়ে দেবো, আর নোটসও আমি প্রোভাইড করবো। তবে প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্ব 8 মধ্যে, মানে শুধু প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্ব বলে জাস্ট 8 আসবে না, 5+3 এসে যাবে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বিষয়টা আলোচনা করো, তার গুরুত্ব আরোপ করো বা তার প্রভাব কি পড়েছিল, এইভাবে জিনিসটা আসবে। শুধু প্রাচ্য আর পাশ্চাত্য আসা চান্স কম, কারণ কি 8 ওভাবে আসে না। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে। রশ্মি, পারবেন, নার্গিস, দেবব্রত। আচ্ছা আচ্ছা, আমাকে একটু জানাও তো যে তোমাদের কি ক্লাস বোরিং লাগছে? আমাকে একটু আগে ভালো করে জানিয়ে দাও, কারণ কি হিস্ট্রি তো সবার একটা খুব অভিযোগ থাকে যে স্যার হিস্ট্রি খুব বোরিং। তো তোমার কি ক্লাস বোরিং লাগছে? তোমাকে আগে আগে একটু জানিয়ে দাও আমাকে। দেবব্রত, ওকে। দীপান্বিতা, ঠিক আছে। উজ্জয়িনী সিংহ, আমি সাজেশন দিব, এই কথাটা ঠিক, হ্যাঁ আমি সাজেশন দিব, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে যদি মাধ্যমিকের পরীক্ষার শেষে মানে মাধ্যমিক পরীক্ষা যদি তুমি সাজেশনের ভরসায় যাচ্ছ, তাহলে একটা অসম্মান হয় কিসের প্রতি? নিজের প্রিপারেশনের প্রতি। তুমি যে সারা বছর খেটেছো না, মানে একটা অনেকটা সময় তো খাটলে, তাই না? পরীক্ষা দিলে, ইয়ে করলে, টেস্ট পরীক্ষা দিলে, সারা বছর পড়াশোনা করে ঠলে, যদি তুমি ভাবো যে সারা বছর পড়াশোনা করলাম আর শেষটা চলে গেলে মাধ্যমিক দিতে সাজেশনের ভরসা, তাহলে বিষয়টা না নিজের অসম্মান করা হয়, যে নিজের খাটাখাটিটাকে অসম্মান করা হয়। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সাজেশন তো আমি দেবো, সাজেশন কি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার কথা দিবই অবভিয়াসলি, তোমাকে রেডি থাকতে। আর যদি তোমার এই মেন্টালিটি থাকে যে হ্যাঁ শুধু এই প্রশ্নগুলো পড়ে যাবো, তাহলে আমি বলবো এটা ভুল মেন্টালিটি। এই মেন্টালিটিতে তুমি মানে আগেও যদি চলো তাহলে খুব সমস্যা হবে। মেন্টালিটি এমন রাখো যে হ্যাঁ স্যার এইগুলা সাজেশন দিয়েছে, এগুলা আমাকে প্রথমে কমপ্লিট করতে হবে, এইগুলা আমাকে করতেই হবে। আচ্ছা, যদি স্যারের সাজেশন না আসে, যেটা আসবে বাট সাপোজ ধরো যদি না আসে, এমন কিছু একটা ইতিহাসের প্রশ্ন দিয়ে দিল যেটা হয় না, মানে ইতিহাস খুব আনপ্রেডিক্টেবল আজকাল হয়ে গেছে কোশ্চেন পেপার, তখন কি করবে? তখন কি তুমি ওখানে কান্নাকাটি করা শুরু করবে, স্যার তো সাজেশন দিল না, আমি ওইভাবে পড়ি নাই? এই মেন্টালিটিটা বাজে মেন্টালিটি। মেন্টালিটি এমন রাখো, প্রশ্ন যাই আসুক আমি লিখে দিয়ে চলে আসবো, আর লিখে শুধু আসবো না, নাম্বার নিয়ে আসবো। এই মাইন্ডসেটটা এখন থেকেই রেডি করো।
তোমরা মাধ্যমিকের অ্যাসপিরেন্ট, তোমরা সাজেশনে ভরসায় থাকাটা মানে কি বলবো এক টাইপের লাঞ্ছনা যে আমরা সাজেশনে ভরসা আছি। সাজেশনে ভরসা থেকে না, সেই সাজেশন আমি তোমাকে দেবো, তুমি ওই জাস্ট ওটার ভিত্তিতে থেকে যাবে। ওকে জয়িতা ঠিক আছে, দেবব্রত ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, আসলে ব্যাপারটা ওই একটা দেখ, যেহেতু এটা কি বলা যায়, এটা হচ্ছে তোমার ব্যাচের ক্লাস, ওরকম হাসি ঠাট্টা আমি করতে পারছি না, যতটা আমি গান টান হাসি ঠাসা করতে থাকি, ঠিক আছে। আর তার মধ্যে প্রথম ক্লাস, সো মানে আমার তোমাদেরও প্রথম ক্লাস আর আমার ব্যাচেও প্রথম ক্লাস। আর এর আগে তো আমি সব সময় লাইভে ক্লাস করিয়েছি ইউটিউবে, ওখানে তো সমস্যা হয় না আমার, সবাই ফ্র্যাঙ্কলি থাকে। বাট এখানে একটু ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ নো ওয়াই সো সিরিয়াস। নেক্সট, রাজা রামমোহন রায়, দ্য গ্রেট। যখন ছোট ছিলাম এনার ব্যাপারে পড়তে একদম ভালো লাগতো না, টু বি অনেস্ট। বাট এখন যখন দেখি না যে হ্যাঁ লোকটা একটা ছিল বটে, মানে সরি ব্যক্তিত্বটা একটা ছিলেন বটে। রাজা রামমোহন রায় নিজে পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন, উনি কিন্তু প্রাচ্য শিক্ষা যথেষ্ট জানতেন, উনি প্রাচ্য শিক্ষায় মারাত্মক পারদর্শী। উনি তো তোমার সতীদাহ প্রথা একদম বেদাঙ্গ সবকিছু খুলে দেখিয়ে বলে দিয়েছে যে এই দেখো সতীদাহ ইজ আ নট মানে ইজ নট লিগাল থিং, ধর্ম মানে কোনোভাবেই ধর্মের সাথে সেটা যুক্ত হওয়ার কথা না। তো উনি এইগুলো জিনিস বলার জন্য তোমাকে ওই বিষয়ে জ্ঞানী হতে হবে, কিন্তু তাও তিনি পাশ্চাত্য শিক্ষার পক্ষে বক্তব্য রেখেছেন। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতের শিক্ষা খাতে সরকার যে অর্থ ব্যয় করার কথা বলেছিলেন, ঘোষণা করেছেন রাজা রামমোহন রায়, তা পাশ্চাত্য শিক্ষার খাতে ব্যয় করার পক্ষে ছিলেন। মানে অবভিয়াসলি 1813, আমি একটু আগেও তোমাকে এই কথাটাই বললাম যে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতের শিক্ষা খাতে উনি কি করেছিলেন, উনি বলেছিলেন যে মানে সনদ আইন বলেছিল যে হ্যাঁ 1 লক্ষ টাকা বরাদ্দ করা হবে। এখন সেটা নিয়ে তো দ্বন্দ্ব লেগে যায় যে কোথায় প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা। রাজা রামমোহন রায় যে নিজে প্রাচ্য শিক্ষায় পারদর্শী, তিনি বলেছেন যে না এই দেশ পাশ্চাত্য শিক্ষার অধিকারী, পাশ্চাত্য শিক্ষা দরকার এই দেশে, নাহলে এই দেশের মানুষরা কোনোদিনও উত্থান ঘটবে না। এটা সঠিক, একদমই সঠিক। মানুষরা প্রাচ্য শিক্ষা আজও এতটাই মানুষের মধ্যে আটকে গেছে যে পাশ্চাত্য শিক্ষা দ্বারা এখনো ওই মডার্ন থিঙ্কিংটা আসেনি। স্বাভাবিকভাবে তুমি যদি ইউরোপে দেখো, ইউরোপ আমি বলছি না ইউরোপ সব দিক দিয়ে সঠিক বা আমেরিকা সব দিক দিয়ে সঠিক, বাট ওদের আইডিওলজি যথেষ্ট উঁচু। মানে আমাদের দেশে কি মানুষরা ডিভাইডেড হয়ে গেছে বিভিন্ন পুরানো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, ডিসক্রিমিনেশন, কাস্টিজম, জাতিভেদ প্রথা, বিভিন্ন টাইপের কি বলবো ফোবিয়াস, মানে বিভিন্ন টাইপের ফোবিজ রয়েছে। যাই হোক ওই বিষয় নিয়ে আলোচনা না করলেই হলো। বাট ব্যাপারটা হচ্ছে মানুষ এখানে ডিভাইডেড, কিন্তু তুমি যদি আমেরিকা যাও, দে আর ভেরি ইউনাইটেড। ব্রিটেন, তুমি ইউরোপে চলে যাও, মানে তাদের দেশ বলতে তাদের প্রাণ, তাদের মানে আমাদের দেশে সবাই বিভক্ত, কেউ পাঞ্জাবি, কেউ বাঙালি, কেউ হ্যান ত্যান। কিন্তু ইউরোপে আমেরিকান, সরি আমেরিকাতে আমেরিকান, ইউরোপে ব্রিটিশ, এইভাবে জিনিসটা মানে ওরা কমপ্লিট দেশ হিসাবে নিজেদেরকে প্রতিস্থাপন করে, কেন কি তাদের আইডিওলজি খুব ক্লিয়ার। এটা এসছে কোথায়? পাশ্চাত্য শিক্ষা থেকে এসেছে। আচ্ছা নেক্সট হচ্ছে, তিনি ডেভিড হেয়ারকে হিন্দু কলেজ স্থাপনে সাহায্য করেছিলেন। হিন্দু কলেজ যেটা পরে গিয়ে কি নাম হয়? প্রেসিডেন্সি কলেজ। আচ্ছা আমার হাতের লেখার জন্য একটু আমাকে ইয়ে করবে, অ্যাডজাস্ট করে নেবে, কজ আমার হাতে একটু প্রবলেম হয়েছে, একটু খেলা খেলতে গিয়ে যথেষ্ট একটা মোচ পড়ে গেছে, যে জন্য লেখালেখির মধ্যে একটু সমস্যা হচ্ছে। নেক্সট, রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব প্রাচ্য শিক্ষার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা ছিলেন। কয়েকজন ছিলেন যারা প্রাচ্যর সাথে সাথে কি পাশ্চাত্য শিক্ষারও বিকাশ ঘটাতে চেয়েছিল, মানে তারা সমন্বয় গঠন করেছে, বলেছে যে হ্যাঁ পাশ্চাত্য শিক্ষা দেশের দরকার, কিন্তু আমরা নিজের প্রাচ্য বা ঐতিহ্যকে ভুলবো না। যাদের মধ্যে অন্যতম বিদ্যাসাগর নিজেই ছিলেন, তার মধ্যে আরেকজন ছিলেন রাধাকান্ত দেব। নারী শিক্ষার উন্নয়নে তার গভীর অনুরাগ ছিল। নারী শিক্ষা, আমি একটা কথাই বলবো, যে কোনো বুদ্ধিমান মানুষ, যে কোনো শিক্ষিত বুদ্ধিমান মানুষ একটা কথাই বলবে যে নারী শিক্ষা খুবই দরকার সমাজের উন্নতির জন্য, যেটা আমি বারবার করে বলে আসছি। নেক্সট, 1815 খ্রিস্টাব্দে প্রথম তিনি শব্দ কল্পদ্রুম নামক একটি সংস্কৃত অভিধান রচনা করেন। শব্দ কল্পদ্রুম নামক একটি সংস্কৃত অভিধান রচনা করেন। তার মানে প্রাচ্যবাদী স্বাভাবিকভাবেই। এবং 1830 খ্রিস্টাব্দে মানে প্রাচ্য পাশ্চাত্যের সম্বন্ধে, কিন্তু তার থিঙ্কিংটা অনেকটা প্রাচ্যবাদীর মধ্যেই রয়েছে। 1830 খ্রিস্টাব্দে তিনি ধর্মসভা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখান থেকে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধিতা করেন। সতীদাহ প্রথা উচ্ছেদের আগে অনেক মানুষরাই রয়েছিল যারা আগের থেকে সেটার কি বিরোধিতা করে আসছে। এখন এই বিরোধিতা সফল করেছিল রাজা রামমোহন রায়, কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো একটা বিরোধিতা একজন করলে তো হয় না, তার সাথে অনেকজন জড়িত আছে, অনেকজনের সমর্থন দরকার। তার মধ্যে অন্যতম সমর্থন ছিল রাধা
কান্ত দেব। ঠিক আছে, নেক্সট ডেভিড হেয়ার। আমরা প্রত্যেকটা পার্সোনাল, প্রত্যেকটা ব্যক্তিত্বকে ভালো করে জানার চেষ্টা করব। ঠিক আছে, ডেভিড হেয়ার বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করেন। ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষা, ডেভিড হেয়ার নিজেও ছিলেন একজন খ্রিস্টান মিশনারি। তো খ্রিস্টান মিশনারি হিসাবে তিনি ভেবেছেন যে হ্যাঁ, এখানে একটা পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো দরকার। এইটা খুবই ইম্পর্টেন্ট, এই অ্যাসপেক্টটা মনে রাখবে যে ছাত্রদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়ার জন্য, আচ্ছা এই জায়গাটা হচ্ছে ডেভিড হেয়ার হবে। 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে, যেটা এখনো রয়েছে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে তিনি কি লক্ষ্য করেন যে স্বাভাবিকভাবে সকল মানুষ, দেখো এখনকার স্টুডেন্টরা কি করে বা আমরা কি করি, ক্লাস হলো অনলাইনে চলে গেলাম, অনলাইনে ক্লাস হচ্ছে, কোনো কিছু কোয়েরিজ হলো চলে গেলাম তোমার ইন্টারনেটে। তবে আগের শিক্ষা এতটা সহজ ছিল না। ঠিক আছে, কোনো জিনিস জানতে হলে আইদার তোমাকে এমন একজনের কাছে যেতে হবে যে এই বিষয়ে খুব ভালো জানে, নাহলে তোমাকে যেতে হবে লাইব্রেরি, আর লাইব্রেরি নাহলে বই কিনতে হবে। তখনকার সময়, আজও অনেক বই আছে এগুলো খুবই দামি, কিন্তু তখনকার সময় সাধারণ বইগুলোরও বিশাল বিশাল দাম। এখন যে লোকটা পড়াশোনা করতে যাচ্ছে, তখনকার সময় তুমি সমাজ থেকে উপরে উঠবে কি করে, সমাজের দাঁড়াবে কি করে, শিক্ষাই একমাত্র মাধ্যম। আর শিক্ষার জন্য তোমার দরকার বিভিন্ন বইয়ের, সবাই তো সব জায়গায় সবকিছু অ্যাভেলেবেল এখনকার টাইমে ইন্টারনেটের মতো, তখন দরকার ছিল বই। কিন্তু বইয়ের দাম এক একজনের চড়া দাম, মানে সব বই সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তো উনি কি করলেন, ছাত্রদের যাতে বিনামূল্যে পাঠ্য বই পেতে পারে, তাদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, সেজন্য 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি একটা প্রতিষ্ঠা করেন, যেখানে তাকে বিনামূল্যে তুমি পাঠ্য বই নিতে পারতে। কলকাতায় প্রতিষ্ঠিত স্কুলগুলির সার্বিক উন্নয়নের জন্য তিনি 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটাও একটা করেন 1800, মানে স্কুল বুক সোসাইটি দুটো কারণেই হয়, 17-18 বিষয়টা হয়। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় পটলডাঙ্গা একাডেমি বা বর্তমান হেয়ার স্কুল। ঠিক আছে, পটলডাঙ্গা একাডেমি কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? ডেভিড হেয়ার। তার বর্তমান নাম কি? একাডেমি, সরি বর্তমান নাম হচ্ছে হেয়ার স্কুল। চুলের হেয়ার না কিন্তু, এমনি হেয়ার। ঠিক আছে, দুটো কেমন করে এসে গেল। এবার আসা যাক সিএমসি। আচ্ছা তার আগে সবকিছু ঠিকঠাক আছে, ক্লিয়ার আছে? বলো আমাকে। হ্যাঁ, 1818, 17, 18 বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখা থাকে, ওই জন্য আমি বললাম ওখানে দেখো। আমাকে বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা। অপূর্ব, ওকে ওকে। তিয়াস ব্যানার্জি, থ্যাংক ইউ। নার্গিস, ওকে। নূর সালাম বলেন যে সাজেশনের ভরসায় 70%, নিজের ভরসায় 100%। একদম একদম একদম, এটাই ব্যাপার। নিজের ওপর না মেন্টালিটিটা ঠিক রাখো যে হ্যাঁ, যাই প্রশ্ন আসুক আমি তো কাটিয়ে দিয়ে চলে আসবো। ঠিক আছে, এই মেন্টালিটি, এটা হচ্ছে ওয়ারিয়র, মানে ওয়ারিয়র, এটা অ্যাকচুয়ালি ট্রু অ্যাসপিরেন্ট যে পড়াশোনা করছে। তোমরা যদি ব্যাচে মানে এনরোল করেছো আর তোমরা স্বাভাবিকভাবে ক্লাসটা যেহেতু করছো, আমি এতটুকু জানি যে তোমরা সিরিয়াস। ঠিক আছে, তোমরা ছেলেখেলা করছো না। এই জিনিসটা প্রথম স্টেপ কিসের, একটা ভালো স্টুডেন্টের, যে হ্যাঁ সে জানে যে কতটা সিরিয়াস থাকতে হবে, কোথায় সিরিয়াস থাকতে হবে। আমি বলছি না তোমাকে সারা বছর পড়াশোনা করতে হবে, মানে আমি যদি তোমাদের সাথে প্রথম থেকে জড়িত থাকতাম তাহলে আমি একটা কথাই বলতাম যে তোমাকে সারা বছর পড়তে হবে না, কিন্তু তোমাকে কয়েকটা জায়গায় রয়েছে যখন তোমাকে সিরিয়াস হতে হবে যে হ্যাঁ দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য টাইম ফর রিয়েল প্রিপারেশন, ইউ হ্যাভ টু স্টার্ট। সো এটাই বিষয়, তুমি সাজেশনে ভরসা থাকুন, মানে সাজেশন তুমি হাতে রাখ যে হ্যাঁ স্যার এই কয়েকটা বলেছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে কমপ্লিট করতেই হবে আমাকে। তারপর তোমাকে নিজের ভরসা চলতে হবে যে হ্যাঁ যদি নতুবা মানে জীবন হঠাৎ আনতে পারে আমূল পরিবর্তন, যদি কিছু একটা পরিবর্তন এসে যায় তখন তোমাকে নিজের ভরসা, ইন দি এন্ডে পরীক্ষা যখন বসবে তখন আমি থাকবো, তোমাকে থাকতে হবে, তোমার কলম থাকবে, তোমার মগজ থাকবে, যা তোমার মগজ আসছে তাই তোমাকে এখন নামাতে হবে, ভালো করে নামাতে হবে। তো এটাই ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে। আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে, সবার ক্লিয়ার আছে, ঠিক আছে। সিএমসি বেসিক্যালি ক্যালকাটা মেডিকেল কলেজ, সহজে আমি লিখেছি সিএমসি, তোমরা কিন্তু সেটা লিখতে যেও না, ঠিক আছে? ক্যালকাটা মেডিকেল কলেজে লিখে দিও, সিএমসি লিখে আসবা। আচ্ছা এটা অনেকটা একটা জিনিসের সাথে রিলেটেড না, যাই হোক আমি সেই বিষয় নিয়ে বলছি না, নামটা খুব সেম সেম লাগতেছে। যাই হোক, সিএমসি প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। কার উদ্যোগে? লর্ড উইলিয়াম বেন্টিং এর উদ্যোগে। হঠাৎ করে তার কি মনে হলো যেটা দরকার রিজন আছে। দেশীয় চিকিৎসা না তখনকার, মানে বলছি না তখনকার সময় মানুষদের না খুব সমস্যা, মানে এতটা মানে তখন ইউরোপ শিল্প বিপ্লব ঘটছে ইউরোপে,
সেই সময়টায়। তার কারণ আছে, স্বাভাবিকভাবে কারণ আছে, আমাদের দেশে ওরকম ভাবে জিনিসটা হওয়া যায়নি, যাই হোক। বাট যাই হোক, কম্পারেটিভলি সবাই অনেক আধুনিক, আমাদের দেশে অতটা আধুনিক না। আর এই দেশে কি হচ্ছে, এই দেশে তো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের অসুখ হয়েই যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে ওটার চক্করে মানে শাসন পরিচালনা খুব একটা ভালো হচ্ছে না। কৃষকরা শরীর খারাপ হচ্ছে, ধরো কৃষকদের ওখানে মরক পড়লো বা জল খারাপ হয়ে গেল, কলেরা হয়ে গেল, কৃষকরা শরীর খারাপ, ওরা খাজনা দিতে পারছে না। খাজনাটা ইন্ডিয়ানে কার, মানে তুমি যতই খাজনা, মানে তুমি যতই কৃষককে পিটিয়ে দাও, মানে ব্রিটিশদের পয়েন্ট অফ ভিউতে বলছি, তুমি পিটিয়ে দিলে তো মানে লাভ নেই, কেন কি ও তো অসুস্থ, ও তোমাকে কোনোভাবে মানে খাজনা বা কর দিতে পারবে না, তুমি যতই যেভাবেই তুমি চালিয়ে দাও। তো ব্রিটিশরা কি ভাবলো, যে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুব বাজে, স্বাস্থ্য মানে ঠিকঠাক করতে হবে, সেটার জন্য মানে চিকিৎসা দিকটা, চিকিৎসা বিদ্যাটা ভালো করে উন্নতি ঘটাতে হবে। সেই জন্যই লর্ড উইলিয়াম বেন্টিং ভেবে নেন যে হ্যাঁ, একটা ভালো ধাঁচের মেডিকেল কলেজ বানাতে হবে, সেটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ বা সিএমসি। দেশীয় শিক্ষা মানে দেশীয় চিকিৎসা পদ্ধতির অবসর ঘটানো, মানে ঘটানো হবে, এটা ঘটানো, যাই হোক ঘটানো। আর হচ্ছে তরুণ ছাত্রদের চিকিৎসাবিদ্যা শিক্ষাদান করে, ঠিক আছে। দেশীয় শিক্ষা ব্যবস্থার অবসানটা ঘটানো হয়, তরুণদের মধ্যে কি হয় যে আসো মেডিকেল কলেজে পড়াশোনা করো ভালো করে চিকিৎসাবিদ্যা। আজকের টাইমে তো ডাক্তারের বলবাল, সবাই নিট, তাই না? তোমরা ক্লাস 10-এ আছো, তোমরা এখন থেকে হয়তো ভেবে নিয়েছো নিট দিব, নাহলে জেই দিব। কেউ আমার মতো স্টুডেন্ট ছিল যারা ভাবছিল WBCS বা ইউপিএসসি টিউপিএসসি দিব, তো এরা রয়েছে। তবে বেশিরভাগটা ডাক্তারির ক্ষেত্রে না আলাদা একটা ব্যাপার, সাদা কোট পরে ওষুধ পরে। তবে আমার কাছে ডাক্তারি বিষয়টা একদমই পছন্দ না। মানে পছন্দ না মানে কি, ইন দ্য সেন্স অফ মানে পছন্দ না, মানে আমার অনেক বন্ধু ডাক্তার রয়েছে, বাট ওরকম ব্যাপার না। ছাত্রদের মাসিক বৃত্তি দানে 60 টাকার ব্যবস্থা করা হয়, এখানেও 60 টাকার ব্যবস্থা দেওয়া হয়, মাসিক বৃত্তি দেওয়া হয়। ডক্টর MJ ব্রামলি, এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে। ইংরেজিতে লিখলে ইংরেজিতে লিখবে, বাংলাতে লিখলে বাংলাতে লিখবে, সামনে কিন্তু ডক্টরটা লাগাবেই। MJ ব্রামলি কলকাতা মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হন। 1838 খ্রিস্টাব্দে প্রথম ব্যাচের পরীক্ষা হয়, এইটাও মনে রাখবেন, দিয়ে দেয়। হ্যাঁ, হিস্ট্রি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। স্যার কবে সিএমসি মানে ক্যালকাটা মেডিকেল কলেজে কবে প্রথম ব্যাচের পরীক্ষা হয়েছে, তুমি না পরীক্ষা আইসে যাইতে পারে। শর্ট কোয়েশ্চেনে কোনো রিস্ক নেব না। একটা জিনিস মনে রাখবো, শর্ট কোয়েশ্চেন তোমরা সবাই লাইভে দেখবা, আমি তো যেটা করাচ্ছি ইউটিউবে করাচ্ছি। তার সাথে তুমি 2 মার্কস 4 মার্কসে কি করে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, আর যেগুলো 2 মার্কসের প্রশ্ন দেখাবো সেগুলো সব তোমাদের টেস্ট পেপার থেকে। তারপরে আমি তোমাদেরকে আমার পার্সোনাল সাজেশনে অনেক প্রশ্ন করাবো, ঠিক আছে। তো 1838 খ্রিস্টাব্দে প্রথম ব্যাচের পরীক্ষা হয়, ঠিক আছে। এরপরে আসলে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা আজও রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, ওকে। 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি, মনে রাখবে ক্যালকাটা ইউনিভার্সিটি, এভাবে লিঙ্ক করে রাখবে। ক্যালকাটা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়? মহাবিদ্রোহের সময়। 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি 41 জন সিনেট সদস্যদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 4টি এর বিভাগ ছিল, ঠিক আছে। 4টি কি কি? কলা, বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তিবিদ্যা, ঠিক আছে। নেক্সট, প্রথম উপাচার্য কে ছিলেন? যথাক্রমে 2 জন ছিলেন প্রথম পর্যন্ত। ক্যানিং, এটা রবার্ট ক্যানিং হবে, আই থিংক রবার্ট ক্যানিং হবে, তিনি ক্যানিং, এন্ড স্যার জেমস উইলিয়াম কলভিন, ওকে। প্রথম স্নাতক ডিগ্রি কে পেয়েছে? স্নাতক মানে গ্র্যাজুয়েট, কে হয়েছিলেন? দ্য গ্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিশাল এক ব্যক্তিত্ব, ঠিক আছে, বিশাল এক ব্যক্তিত্ব। যদুনাথ বসু এখান থেকে প্রথম স্নাতক নিয়ে আসেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমার পছন্দের সাহিত্যিক। 1873 খ্রিস্টাব্দে প্রথম মহিলা হিসাবে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। 1857 খ্রিস্টাব্দে প্রথম মহিলা হিসাবে কাদম্বিনী গাঙ্গুলি ও গাঙ্গুলিও হয়ে গেছে, মানে গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এবং একটা জিনিস মনে রাখবে, কাদম্বিনী গাঙ্গুলি কিন্তু প্রথম এশিয়ার মানে কি বলে মহিলা চিকিৎসক, ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা চিকিৎসক। নেক্সট, আচ্ছা, এত পর্যন্ত সবকিছু ক্লিয়ার? রশনি পারবেন, আমি আইএস অফিসার হচ্ছে, একদম অবভিয়াসলি হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। আইডিওলজি সবসময় মাথায় রাখবে, তার জন্য ইতিহাস, ভূগোল সব সাবজেক্টের দক্ষতা দরকার, সব সাবজেক্টে দক্ষতা দরকার। আইএস তারাই হয় যারা সব সাবজেক্টে দক্ষতা অর্জন করতে পারবে। ইউ হ্যাভ টু বি জ্যাক অফ অল ট্রেডস, জানো, মানে সবকিছু আমি ভালো জানি, মানে কোনো একটা জিনিস সবার থেকে ভালো, মানে একটা জিনিসে তুমি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ,
ওটার থেকে সবকিছুতে তুমি ভালো, এটা হওয়া বেটার। ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ইয়াস, গুড। আচ্ছা, প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সে শর্ট কোয়েশ্চেন কঠিন আসুক না, সমস্যা কি? আমরাও তো কঠিন ভাবে পড়াশোনা করছি, সমস্যা কোথাও নেই তো। 2 মার্কসের প্রশ্নের জন্য কোন কোন চ্যাপ্টার ভালো করে পড়বা? আচ্ছা, তোমাদের জন্য কি আমি একটা মনে হয় ভিডিও আপলোড করেছি চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? তোমরা প্রথমে স্ট্র্যাটেজিটা দেখো, ঠিক আছে? একটা স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করা আছে, এখানে তো বললে স্বাভাবিকভাবে অনেকটা সময় লেগে যাবে। স্ট্র্যাটেজি ভিডিও আছে, সেই স্ট্র্যাটেজি ভিডিও অনুযায়ী তুমি পড়াটা চালাও, ঠিক আছে? ইটস ওটা ভালো একটা স্ট্র্যাটেজি ভিডিও করা আছে, দেখবে। লেটস ইমপ্রুভ 9 and 10 ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। আর যদি তুমি বলো যে স্যার মার্কস বেসিসে কোনটা করবো, 2 মার্কসের জন্য প্রথমে কোনটা করবো, 4 মার্কসের জন্য প্রথমে কোনো 8 মার্কস, সেটার জন্য মনে হয় এখনো ভিডিওটা আসেনি, বাট আসতে চলেছে। ওকে, শ্রেয়সী কোন পার্টটা একটু বলো তো, কোন পার্টটা একটু রিপিট করে দিই, কোন পার্টটা তাড়াতাড়ি? শ্রেয়সী তাড়াতাড়ি বলো কোন পার্টটা। ওকে, ওকে, প্রতীক্ষা, ওকে। আচ্ছা, বেশি সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? ব্রহ্ম সমাজের আগে, ব্রহ্ম সমাজের আগে, ব্রহ্ম সমাজের আগে, ব্রহ্ম সমাজের আগে, ব্রহ্ম সমাজ আসলাম নাকি আমি? ব্রহ্ম সমাজ তো আসেনি গো এখনো ঠিক করে। আচ্ছা, এটার আগে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কলকাতা বিশ্ববিদ্যালয় বোঝার মতো কিছু নেই। কবে প্রতিষ্ঠা হয়েছে, কি কি বিভাগ ছিল, তার উপাচার্য কে ছিলেন, ঠিক আছে? প্রথম স্নাতক কে ছিলেন, মানে পুরুষদের মধ্যে মহিলা স্নাতক কারা ছিলেন, কত খ্রিস্টাব্দে হয়েছিল, সেই বিষয় নিয়ে এখানে কমপ্লিটলি বলা আছে। আর যদি তোমার এই পিডিএফটা দরকার, তাহলে লেটস ইমপ্রুভ 9 and 10 চ্যানেলের মধ্যে আমার নাম তো দেখবে, সৌরদীপ রাখা যাচ্ছে, ওখানে যাবে, নক করবে, স্যার পিডিএফ দরকার, পাঠিয়ে দেবো, সিম্পল অ্যাজ দ্যাট। ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজকে আমি 3 ভাগে ভাগ করে, মানে 3 ভাগে ভাগ করা না, 3টা ব্যক্তিত্বের মধ্যে ভাগ করে দিয়েছি। রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? রাজা রামমোহন রায়ের ব্যাপারটা একটু জেনে নিই। 1815 খ্রিস্টাব্দে তিনি আত্মীয় সভা গঠন করেন, 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন। সালগুলো মনে রাখা, মানে প্রত্যেক ব্যক্তিত্বের উপর কি কি সাল আছে, কি কি জিনিস তিনি করেছেন, সবকিছু মনে রাখতে হবে। হিন্দু ধর্মে পৌত্তলিকতাবাদ দূর করা, নিরাকার ব্রহ্মের উপাসনা করা এবং ধর্মীয় কুসংস্কার দূর করা। যিনি বললাম প্রাচ্য শিক্ষায় তিনি ভালো থাকলেও, মানে খুবই ভালো থাকলেও, তিনি একটা জিনিস কি করেছেন, তিনি এতটুকু বুঝে গেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা দ্বারাই হবে, কারণ পাশ্চাত্য শিক্ষা, মানে পাশ্চাত্য চিন্তা ভাবনা যদি মানুষটা টিকে থাকে, তাহলে শেষমেশ খুব একটা উন্নতি সাধন হবে না ভারতে। সতীদাহ প্রথার বিরোধ, ঠিক আছে? সতীদাহ প্রথার বিরোধ এবং নারী জাতির উন্নতির প্রয়াস। আমরা সবাই জানি রাজা রামমোহন রায় এই কয়েকটা করেছে। এই কয়েকটা পয়েন্টস মাথায় রাখ, এইগুলো থেকেই তুমি পরে ভালো করে বানাবে। উত্তর কি করে বানাবে সেটা জন্য আমি প্র্যাকটিস করাবো, সমস্যা নেই, ঠিক আছে? কয়েকটা স্পেসিফিক টার্মস আছে, টার্মিনোলজিস আছে, যেগুলো প্রত্যেক ইতিহাসের না একটা নির্দিষ্ট ভাষা আছে, তোমাকে ওই ভাষাটা বুঝতে হবে, সেই ভাষায় তুমি লিখবা, অবভিয়াসলি তুমি নাম্বার পাবে। নেক্সট হচ্ছে কেশবচন্দ্র সেন, তিনি জাতিভেদ প্রথা, উপবীত ধারণ, পৌত্তলিকতা বিরোধী ছিলেন। উপবীত ধারণ মানে হচ্ছে পৈতা করা, ঠিক আছে? তো এই জিনিসপত্রের বিরোধিতা তিনি করেতেন। তার উদ্যোগে অনেকগুলি নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার সংস্কার আন্দোলনের জোরে এই সরকার, মানে ব্রিটিশ সরকার স্বাভাবিকভাবেই 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ করে। এই 3 আইনের মধ্যে কি হয়, 3 আইন যে কোনো একটা আইন না, 3টা আইনের সংস্করণ। সেই আইনের একটা আইনে বলা হয়েছে যে বাল্য বিবাহ, বহু বিবাহ এগুলো রদ করা হবে স্বাভাবিকভাবে। 1866 খ্রিস্টাব্দে তিনি গড়ে তোলেন ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ। এই যে এই সময় না ব্রাহ্ম সমাজের ভাঙনটা ঘটে, যখন তিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ মানে প্রতিষ্ঠা করেন, তখন তার কি হয়, তিনি একটি খ্রিস্টান ধর্মের প্রতি একটু আসক্তিকরণ হয়ে গেছিল। আর তাছাড়া তিনি তার মানে নাবালিক মেয়ের বিয়েও দিয়ে দিয়েছিলেন। সেই জন্য ব্রাহ্ম সমাজে তার একটা, দ্বারকানাথ ঠাকুরের সাথে তার একটা মতবিরোধ ঘটে এবং স্বাভাবিকভাবেই ব্রহ্ম সমাজ ভেঙে যায়। 1880 খ্রিস্টাব্দে নববিধান ব্রহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করেন। তিনি সুলভ সমাচার, ইন্ডিয়ান মিলন নামক পত্রিকায় সম্পাদক ছিলেন। কোন কোন জায়গায় সম্পাদক ছিলেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও, ঠিক আছে? দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের নাম হয় আদি ব্রাহ্ম সমাজ। 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্মতত্ত্ব আলোচনার জন্য
প্রতিষ্ঠা করেন তত্ত্ববিধিনী সভায়। তত্ত্ববোধিনী সভা আশা করি তোমরা সবাই জানো কবে প্রতিষ্ঠা হয়েছে, 1839 খ্রিস্টাব্দে। এবং 1851 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সোসাইটির সঙ্গে তিনি যুক্ত হন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সোসাইটি সাথে তিনি যুক্ত হন। তো বেসিক্যালি এই তিনটা ব্যক্তিত্বই তোমার ব্রাহ্ম সমাজের মেন স্তম্ভ। হ্যাঁ, তো এই জিনিস তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে। এগুলো কি পয়েন্টস, কবে কোথায় কোথায় কি কি করেছে, এর বিভিন্ন নোটস আমি পরে প্রোভাইড তোমাকে করবো। সতীদাহ প্রথা রদ প্রথমেই, ঠিক আছে। শেষের নামই নিচ্ছে। সতীদাহ প্রথা রদ 1797 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার শাসক 9 বছরের বিধবার সতীদাহ রদ করে। একটা জিনিস মনে রাখবে, সতীদাহ প্রথা ব্রিটিশ মানে রদ করার পিছনে রাজা রামমোহন রায়ের বিশাল একটা ভূমিকা রয়েছে, কিন্তু তার আগেও অনেক জায়গায় আমরা এর বিরোধিতা দেখতে পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে এটা 1797 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার শাসক 9 বছরের বিধবা সতীদাহ রদ করেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে সবচেয়ে বেশি কঠোর ছিলেন রাজা রামমোহন রায়। তিনি সংবাদ কৌমুদী পত্রিকায় যুক্তিতে মানে পত্রিকায় ওই যে ধর্মীয় যুক্তির মাধ্যমে বিভিন্ন ধর্মীয় যুক্তিতে এই প্রথার বিরোধিতা করেন। বিভিন্ন ধর্মীয় যুক্তি দেখান যে এখানে নাই, মনুসংহিতাতে এগুলো বিষয় নেই, এগুলো জিনিসপত্র তিনি দেখান কোথায়, সতীদাহ প্রথার ক্ষেত্রে। রাজা রামমোহন রায় মনুসংহিতা অধ্যয়ন করে প্রমাণ করেন যে এই প্রথা ধর্মবিরোধী। ঠিক আছে, উনি লিটারালি দেখিয়ে দিয়েছিলেন যে দেখো এই বিষয়, সতীদাহ প্রথা খুব ভয়ঙ্কর একটা প্রথা। মানে তুমি ভাবতে পারছো একটা কম বয়সী সদ্য বিবাহিত যিনি বিধবা হলেন, কত বছরই হবে, তখনকার সময় তো বাচ্চা কাচ্চাদের বিয়ে হয়েছে, তো তাকে জ্বলন্ত পুরানো হচ্ছে, আগুনের মধ্যে তাকে জ্বলন্ত পুরানো হচ্ছে, আর সেটা উল্লাসের সাথে, যেন মানে বিয়ে বাড়ির বাজনা এইভাবে করা হচ্ছে। মানে যেই প্রথা থেকে ব্রিটিশদের মতো নির্মম ব্যক্তিত্বধারী মানুষগুলো ভয় পেয়ে যায়, তাহলে ভেবে নাও যে সেই প্রথা কতটা ভয়ঙ্কর হতে পারে, যে একটা জ্যান্ত মহিলাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে চিতার উপর। ইটস আ ভেরি মানে মর্মান্তিক বিষয়, তাই না? তো যেই জিনিসটা ব্রিটিশদের ভয় পাইয়ে দিয়েছিল, স্বাভাবিকভাবে সেই প্রথা খুবই ভয়ঙ্কর। তো সেই জন্য মানে রাজা রামমোহন রায় ভেবে মানে লেগেই ছিল একটা জিনিস বুঝতে হবে, জানো, সমাজের উন্নতি একটা আমি বলতে চাই বিষয়, যে সমাজের উন্নতি সবসময় মানে মেয়েদের তো নিশ্চয়ই নিজেদের জন্য স্ট্যান্ড করাই উচিত, কিন্তু আমি বলবো যে সমাজে যেসব ছেলেরা রয়েছে, যেসব বয়েজরা রয়েছে, মেন্সরা, তাদের একটা নিজস্ব কর্তব্য আছে যে সমাজের মহিলাদের উন্নতি যেন হয়। এই যে রাজা রামমোহন রায়কে ধরে নাও, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ধরে নাও, এরা মানে তখনকার সময়কার ফেমিনিস্ট, তাই না? মেন আজকালকার একটা থিঙ্কিং চলে আসছে যে মেনসরা ফেমিনিস্ট হয় না, ফালতু কথা। কেন কি তুমি আমাদের ইতিহাস তুমি দেখে নাও না, তুমি রাজা রামমোহন রায়কে দেখে নাও, তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখে নাও, তুমি রাধাকান্ত দেবকে দেখে নাও, তুমি যতজনকে দেখবে, তুমি যদি বা ফুলেকে দেখে নাও, বি আর আম্বেদকরকে দেখে নাও, এরা কি, এটা তো ফেমিনিস্টই। নারীদের অধিকারের জন্য কথা বলাই তো ফেমিনিজমের মেন কাজ। তো যখন তুমি দেখছো যে নারীরা দমিত আছে, তো তোমার একটা স্ট্যান্ড আছে, যেহেতু হাজারো সমাজ কি হয়ে গেছে, এটা পিতৃতান্ত্রিক অবস্থায় পৌঁছে গেছে। তো পিতৃতান্ত্রিক অবস্থার মধ্যে যেহেতু তোমার একটু ক্ষমতা মানে আছে একটু, তো তুমি নারীদের সেই সমকাক্ষিক ক্ষমতা আনার চেষ্টা করো স্বাভাবিকভাবে। এটাই আমার একটা জাস্ট একটা কি বলবো রিকোয়েস্ট বলে একটা বলতে পারো, অ্যাডভাইস বলতে পারো, কারণ এটা একটা বেসিক জেনারেসিটি আর হচ্ছে বেসিক ডিউটি আমাদের অ্যাজ এ মেন। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সপ্তাদশ আইন দ্বারা সতীদাহ প্রথা অবসান ঘটায়। ব্রিটিশরা তো আগে থেকে এই আইনটা মানে করার চেষ্টায় ছিল, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এই দেশের মানুষরা খুব সেন্সিটিভ, তো ছোট ছোট জিনিসের সেন্সিটিভ চলে আসে, মানে স্পেশালি ধর্মীয় বিষয়ে কিছু বললে। তো ব্রিটিশরা এটা ভয় পাচ্ছে, যদি এটা করে দিই তো হঠাৎ করে তাহলে কি হবে, বিদ্রোহ শুরু হয়ে যাবে। বাট যখন রাজা রামমোহন রায় নিজে এসে যখন করা শুরু করলেন, রাজা রামমোহন রায় বিশাল এক ব্যক্তিত্ব হিন্দু সমাজে, তো তখন জিনিসটা করা হয়, আইনটাকে প্রণয়ন করা হয়। নববঙ্গ গোষ্ঠী, বাংলায় নববঙ্গ আন্দোলনের জনক ছিলেন H.L.V. ডিরোজিও বা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, আমার ফেভারিট হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 1828 খ্রিস্টাব্দে তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন নামক এক বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন। এই বিতর্ক সভায় কি করা হয়? এই বিতর্ক সভায় হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা, মূর্তি পূজা, অস্পৃশ্যতা, বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা হয়, মধ্যে কথা সমালোচনা করা হয়। রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থাকে সমালোচনা করাই ছিল এই গোষ্ঠীর প্রধান দিক। স্বাভাবিকভাবেই ওরা হিন্দু সমাজের রক্ষণশীল মানুষদের একদম কমপ্লিটলি রোস্ট করতো, সত্যি কথা বলতে, ঠিক আছে, কোনোভাবে কোনো কিছু মানতো না। এই দলের সদস্যগণ ছিলেন রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, এগুলো নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাধানাথ শিকদার। এগুলার নাম মুখস্থ থাকা দরকার, ঠিক আছে, কণ্ঠস্থ নখদর্পণে থাকা দরকার।
রামতনু লাহিড়ী, প্যারিচাঁদ মিত্র, লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায়, তারপর কি আছে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাধানাথ শিকদার, এগুলো মুখের মধ্যেই রেখে দিবা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। নেক্সট চলা যাক। বিধবা আইন পাস, বিধবা বিবাহ আইন পাস, সরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সর্ব শুভকারী মুখপত্রে এবং তত্ত্ববোধিনী পত্রিকাতে বিধবা বিবাহের পক্ষে কলম ধরেন। 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পরাশর সংহিতার উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে বিধবা বিবাহ কি আইন মানে শাস্ত্রসম্মত, মানে সব দিক দিয়ে মানে নারীদের সমস্যা করেছে, শান্তিভাবে বাঁচতে দেওয়া হচ্ছে না, বেঁচে গেলে মানে সতীদাহ করে দেওয়া হচ্ছে, আর যদি সে বেঁচে যায় তাহলে এই যে বিধবা বিবাহ করতে দিবে না। মানে তখনকার সময় তো বয়স খুব কম না, মেয়েদের খুবই বয়স কম ছিল, 16-17 বছর, এর থেকেও কম বয়সী মেয়েরা বিবাহ করতো এবং তাড়াতাড়ি তাদের যারা মানে বড়রা ছিল হাজবেন্ড, তারা শারীরিকভাবে খুব বয়স্ক ছিল, খুব তাড়াতাড়ি মারা যেত, আর এই কাণ্ডগুলো হয়ে যেত। তিনি বিধবা বিবাহের পক্ষে 1000 জন বিশিষ্ট মানে 1000 জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করে সরকারের কাছে আবেদনপত্র পেশ করেন যে এ নাও 1000 জনের সাইন করা হয়েছে। এই 1000 জনের সাইনের মধ্যে দিয়ে কি করা হয়েছে যে সরকারকে বলা হয়েছে যে স্যার এই যে ধরেন 1000 মানুষের স্বাক্ষর আছে, আপনি এই আইনটা প্রণয়ন করেন। লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে পঞ্চদশ আইন দ্বারা ভারতের বিধবা বিবাহ আইন পাশ করে। কোন আইনের দ্বারা কোনটা হয়েছে, সপ্তদশ পঞ্চদশ, এগুলো সবগুলো মনে রাখতে হবে। হিন্দু বিধবাদের সাহায্য করার জন্য তিনি 1872 খ্রিস্টাব্দে গড়ে তোলেন হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড। মানে অনেকে রয়েছেন বিধবা হয়েছেন, হিন্দু বিধবারা রয়েছেন, তাদেরকে তখন ভরণ পোষণ করতে হবে, তাদের যতক্ষণ না তাদের বিবাহ হচ্ছে বা বিবাহ যদি নাও হয়, তারা যদি থাকে তো সমাজে মুখ উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেই জন্য তাদের বিদ্যাসাগর কি করেন, হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড তৈরি করেন সেই বিধবাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি আমি। কারো কোনো সমস্যা তাড়াতাড়ি বলো। প্রিয়াঙ্কা, আচ্ছা একটু, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। মুস্তাফিজুর, হাতের লিখে পাঠানো একটা চাপের পিডিএফ, ঠিক আছে? বাকি সাবজেক্টস গুলো ইতিহাস না, ইতিহাসে জানো তো হার্টের প্রশ্ন কত বড় হয়। এখন তোমাদের যদি আমি ধরে ধরে হাতে লেখা প্রশ্ন পাঠাই, কিন্তু হ্যাঁ আমি নিজে বানিয়ে পাঠাবো, ঠিক আছে? আমার কম্পিউটারে টাইপ করা বেশি ইজি হয় কম্পারেটিভলি, ঠিক আছে? জাস্ট আমি জিনিসটাকে ভালো করে উপস্থাপন করবো, অটোমেটিকলি টাইপ হতে থাকে, তো ওটা আমার কাছে সহজ হয়ে যায়। কি তাও আমি চেষ্টা করবো কয়েকটা হ্যান্ড রিটেন নোটস দেওয়ার, যেরকম 2 আমি হ্যান্ড রিটেন নোট দিয়ে দিতে পারবো, 4 কিছু কিছু হ্যান্ড রিটেন আমি পয়েন্টস বানিয়ে দিতে পারবো, এমন কোনো ব্যাপার না, কিন্তু 8 সমস্যা হয়ে যাবে। সবার ক্লিয়ার আছে? মন ধরতে গেলে নোট করার কিছু নেই, একটা আমি যেটা বললাম, তুমি আমাকে টেলিগ্রামে যাও, হিসাবে তুমি নোট করতেই পারো, কিন্তু এগুলোর সাথে সাথে অনেক কিছু আমি বলছি, তো তুমি পারলে লিখতে পারো, এটা একটা ব্যাপার। কিন্তু আমার যেটা হয়, আমি লিখলে শুনতে পারি না, পড়তে পারি না, পড়লে লিখতে পারি না, আমার একসময় একটা কাজ করতে হয়। তো বেসিক্যালি তুমি যদি সেই গোষ্ঠীর মানুষের মধ্যে থাকো আমার মতো, তাহলে কমপ্লিট ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে? কি বলছি শোনো। আমাকে তোমার যদি এই পিডিএফটা দরকার, জাস্ট কিছু করতে হবে না, 9-10 চ্যানেলে যাও, সৌরদীপ দিয়ে আমার ওখানে নাম লেখা আছে, ওই প্রোফাইলে গিয়ে জাস্ট একটা মেসেজ করে স্যার পিডিএফ লাগবে, আমি পাঠিয়ে দিই, সিম্পল। আর অনেকজনের সমস্যা, স্যার খুব তাড়াতাড়ি কথা বলছো, আমাকে তাড়াতাড়ি কথা বলাই আমার একটা অভ্যাস প্রথমত, দ্বিতীয়ত আমাকে ওটা ইতিহাসের চ্যাপ্টার নামাতে হবে, সো আমাকে একটু তাড়াতাড়ি বলতে হবে। তাও যদি কোনো সমস্যা যদি হয় কোনো জায়গায়, আমাকে জাস্ট বলবে। স্যার প্রতিটি কোয়েশ্চেনেরই কি পিডিএফ দেবেন? মানে বুঝলাম না কথাটা। হ্যাঁ দেবো, আমাকে জাস্ট করতে হবে। অভয় মুখার্জি, হ্যাঁ টাইপ নোটসই ভালো, এটা আমিও বিশ্বাস করি। কেন কি কি লিখেছে কি লেখেনি সেই পাঠোদ্ধার করা, আর আমি তার মধ্যে হিস্ট্রি স্টুডেন্ট, আমার হাতের লেখা তাড়াতাড়ি লিখলে বাজে, ধীরে ধীরে লিখলে খুব ভালো। এখন সমস্যা হয়ে যায় যে তাড়াতাড়ি লিখতে হবে 8 প্রশ্ন, তো ওর থেকে বেটার আমি টাইপটি করে দেবো। যাই হোক, আচ্ছা ধর্ম সংসার, এই ছিল একটা ধর্ম সংসার, অল্প একটু আমি আলোচনা করে দিই, ঠিক আছে? ধর্ম সংসার ভালো করে একটু আলোচনা করে দিই, তাহলে জিনিসটা হয়ে যাবে। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, ঠিক আছে? ধর্ম সংস্কারের 2জন ব্যক্তিত্বের নাম চিরকাল নাম এসেছে, তার নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ একজন, দ্বিতীয় হচ্ছে স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যুক্তিবাদী ধারা এবং তাদের ঐতিহ্যবাহী ধারা সমন্বয় করে এক মতবাদী ধর্ম সংস্কার আন্দোলনে ব্রতী হন। কথাটা বুঝবে, হ্যাঁ? রামকৃষ্ণ যুক্তিবাদী ধারা ও ভারতের ঐতিহ্যবাহী ধারা, মানে উনি দেখো ধর্ম আর সনাতন বিষয়টা খুবই প্র্যাকটিক্যালিটির সাথে যদি তুমি ভালো করে দেখো, যুক্তির সাথে যদি দেখো, তাহলে জিনিসটা খুবই ভালো।
কিন্তু লোকেরা কি করে, একটু ভণ্ডামি একটু গোড়ামি জিনিসপত্র অ্যাড করে দেয়। রামমোহন তাদের মধ্যে ছিলেন না। রামমোহন ছিলেন যুক্তিবাদী ধারা, যে কোনটা সঠিক সেই জিনিসটাকে রাখা, এবং ভারতের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যবাহী ধারাটাকেও তার সাথে সম্মেলন করে জিনিসটা করেছে। এক মানবতাবাদী, মানে মানুষের কল্যাণের জন্য। মানবতাবাদ মানে কি? মানুষের কল্যাণ হবে। মানবতাবাদী একটা ধর্ম সংস্কার আন্দোলনের প্রতীক। রাজা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভারতের অদ্বৈতবাদ অনুসরণ করেন। অদ্বৈত মানে ঈশ্বর একই। অদ্বৈত মানে হচ্ছে অদ্বৈতবাদ, ঈশ্বর একই। তুমি তাকে রামের নামে ডাকো, রহিমের ডাকের নামেও, তুমি যিশুকেই মানে যিশু মানে খ্রিস্টেই তোমার কৃষ্ণ আছে, এমন টাইপের ব্যাপার। মানে তুমি যেই নামেই ডাকো, যেই ধর্মেই ব্যক্তিত্ব হোক, শেষমেশ ওটা একটা ব্যক্তিত্বের কাছেই দাঁড়াচ্ছে, একটা সেই বিশাল কি বলবো, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, অদৃশ্যের কাছেই যাচ্ছে। বুঝলেন? এক ঈশ্বরবাদ মানে একটা ঈশ্বরে বিশ্বাসী। তিনি শিব জ্ঞানে জীব সেবার আদর্শ প্রচার করেন। মানে তোমাকে যদি শিব জ্ঞান করতে হয়, মানে তুমি শিবের আরাধনা বা ঈশ্বর আরাধনা করতে হয়, তোমাকে জীবের আরাধনা করতে হবে। ধর্ম সংস্কার স্বাভাবিকভাবেই তোমাকে একটু ধার্মিক দিক থেকে জিনিসটা বুঝতে হবে। যত মত তত পথ। আমি এটা বেসিক্যালি ইউজ করি যত মত তত পথ এই কথাটার জন্য। যখন বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাডভাইস দেয়, তখন আমি জাস্ট ওদেরকে নেগলেক্ট করার জন্য একটা কথাই বলি, যে যত মত তত পথ। কিন্তু বিষয়টা তার জন্য না। যত মত তত পথ মানে এই জিনিসটা বলেছে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবনা চিন্তা, বিভিন্ন ধর্মীয় দিক থেকে বলছি, বিভিন্ন ধর্মীয় দিক থেকে বিভিন্ন তাদের মান, মানে তাদের ফেথ, তাদের বিভিন্ন কি বলবো, এক ধরনের ঠিক ওয়ার্ডটা মাথায় আসছে না, মানে তাদের একটা বিশ্বাস। হ্যাঁ, তো ওই যত তুমি যে যাই বিশ্বাসী হোক, যে যাই তোমার থিঙ্কিং থাকুক, ইন দি এন্ডে তুমি মানে সবগুলোই সঠিক এবং সবগুলোই আলাদা 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 পথ ঈশ্বরকে পাওয়ার। ঠিক আছে, সেটার থেকে এই কথাটা নিয়ে এনেছেন, যত মত তত পথ। সারদা মাকে তিনি মাতৃরূপে পুজো করে তিনি নারী জাতির মর্যাদা তুলে ধরেছেন। দেখো, সারদা মাকে তিনি পূজা করতেন, মাতৃরূপে পূজা করতেন। ঠিক আছে, তো আমাদের সমাজে একটা ব্যাপার রয়েছে যে পুজো বিষয়টা নিয়ে, যে মেয়েদের, নারীদের বিভিন্ন পুজো বিষয় নিয়ে ব্যাপার আছে, যে ব্রাহ্মণত্বে মানে ব্রাহ্মণ শুধু পুরুষরা হবে, মেয়েরা হতে পারবে না। তারপর ঋতুস্রাবের সময় স্বাভাবিকভাবে মেয়েরা পুজো দিতে পারবে না। এইসবের যত সব ঝামেলাপূর্ণ জিনিসপত্র রয়ে আছে, এইগুলো জিনিস দূর করার জন্য কি করেছে, নারী জাতির মর্যাদা স্থাপনের জন্য রামকৃষ্ণ সারদা মাকেই মাতৃরূপে আনলেন এবং পূজা করা শুরু করলেন। ব্যাস, কোন সমাজের সব মানে ভণ্ডামি বেরিয়ে গেল। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো এই তোমার মানে শ্রী রামকৃষ্ণের মূল সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারটা, সব ধর্মকে একত্রিত করে মানবতাবাদী প্রচার। নেক্সট, বিবেকানন্দের নব্য বেদান্ত। এটা ইম্পর্টেন্ট আছে। নব্য বেদান্ত থেকে প্রশ্ন আসবে, আমি অনেক জায়গায় দেখেছি নব্য বেদান্ত থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, কি বিষয়? দ্বৈতবাদী বেদান্ত দর্শনে বলা হয়েছে ব্রাহ্ম ও আত্মা পৃথক কিছু নয়। এগুলো জিনিস একটু বুঝবে, একটু বোরিং লাগতে পারে, কিন্তু বুঝার ব্যাপার, টার্মস গুলো ভালো করে বুঝবে। দ্বৈতবাদী বেদান্ত, ঠিক আছে, কি বলেছে? ব্রাহ্ম এবং আত্মা পৃথক নয়, আমি ব্রহ্ম, আহম ব্রহ্মাস্মি। ঠিক আছে, যারা সেক্রেট গেমস দেখেছো তাদের মধ্যে ডায়লগটা আছে, আমি মানে নিজের মধ্যেই ব্রহ্মকে খুঁজো, মানে নিজের মধ্যেই ঈশ্বর রয়েছে। স্বামীজি শ্রীরামকৃষ্ণের শিব জ্ঞানে জীব সেবার পথেই দিয়ে সেরেছিলেন। তিনি কমপ্লিট রামকৃষ্ণের মানে কি বলবো, রামকৃষ্ণকে অনুসরণ করে তারই পথে তিনি চলেছেন, যে জীবের সেবার মধ্যে শিবের সেবা রয়েছে। ধর্মীয় গোড়ামি কুসংস্কার দূর করার জন্য তিনি শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছেন। আমি বললাম না, পথিকৃত, একই পথে তিনি চলেছেন। স্বামীজি পুঁথিগত বেদান্তের ব্যাখ্যাকে ত্যাগ করে বাস্তব প্রয়োগের কথা বলেছেন। পুঁথিগত বিদ্যা তো দরকার নেই, ওই জন্য উনি একটা কথা বলেছেন, যে বেদ পড়ার বা গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। ঠিক আছে, উনি কিন্তু বিশাল বড় এক ধর্মের বিশাল বড় এক ব্যক্তিত্ব হিন্দু ধর্মের, কিন্তু তিনি একটা কথা বলছেন, বেদ মানে গীতা পড়ার থেকে তুমি ফুটবল খেলো, এটা বেটার। ঠিক আছে, এরকম টাইপের অনেক কিছু আছে। যাই হোক, এই হচ্ছে তোমার হচ্ছে বিবেকানন্দের নব বেদান্ত। এত পর্যন্ত কোনো সমস্যা, যদি সমস্যা থাকে আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দাও। দেন উই হ্যাভ টু শিফট ইন কোয়েশ্চেন্স। সবাই একটু জানো, সতীদাহ প্রতিষ্ঠার সাফল্য বা রাজা রামমোহনের সমাজ সংস্কার কি একই? দেখো, সমাজ সংস্কারের মধ্যে রাজা সতীদাহ প্রথা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার সাথে তিনি আরো কয়েকটা সমাজ সংস্কার করেছেন, সেটার নোটস তুমি পাবে, কারণ এটা একটা জাস্ট রিভিশন, কুইক রিভিশন, তার মধ্যে দিয়ে উনি অনেক কিছু করেছেন। ঠিক আছে, সমাজ সংস্কার মানে তার মধ্যে শিক্ষা, সমাজের মধ্যে শিক্ষাও পড়ছে, কিছুটা শিক্ষা সংস্কার ঢুকবে। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা আচ্ছা। প্রিয়াঙ্কা বলছে নবজাগরণ। ঠিক আছে, চলো, ভেরি গুড, বলেই দিলা যখন, এখন তো আমার খারাপ লেগে গেল। চলো, নবজাগরণ। ঠিক আছে, মানে এতগুলো চ্যাপ্টার্স আছে না স্যার, একবারে কি করে নামাচ্ছি তোমার। বাংলার নবজাগরণ 19 শতকের শুরু থেকে।
আমি কিন্তু কমপ্লিট চ্যাপ্টার নামিয়ে দেবো, ঠিক আছে? তোমাদেরকে সাথে থাকতে হবে। তোমরা বোরিং যদি হয়ে যাও, মানে তোমাদের বলে স্যার বোরিং লাগছে, স্যার ইচ্ছা করছে না, ওটা বলো না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ গোটা চ্যাপ্টার একবার নামাচ্ছি, তোমাদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে আর আমাকেও অ্যাক্টিভ থাকতে হবে। এদিকে আমার গলা শুকিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। 19 শতকের শুরু থেকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। কি কি জন্য আমি বলতে পারি যে বাংলা নবজাগরণ ঘটেছে? কেন আমি বলবো বাংলা নবজাগরণ ঘটেছে? 19 শতকের শুরু থেকে আমরা বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার দেখতে পাই, স্বাভাবিকভাবে দেখতে পাই যে বাংলার মধ্যে বাঙালি ইংরেজি শিক্ষা নিচ্ছে, ভালোভাবে পড়াশোনা করছে, ডক্টর হচ্ছে, আইএএস হচ্ছে, বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী মানে কর্মের মধ্যে যুক্ত হচ্ছে। এই তো এই মিসটাইপ হয়ে যায় না, তোমাদের পিডিএফ এ মিসটাইপ থাকবে না, হ্যাঁ? আমি ওটা কমপ্লিটলি ওটাকে আবার রি-এডিট করবো, এটা কমপ্লিট হবে না। পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি, হ্যাঁ, শিক্ষার পাশাপাশি বাংলা প্রাচ্য শিক্ষার প্রসার ঘটে, ঠিক আছে? প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি, ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, এগুলো সব প্রতিষ্ঠিত হয় এই নবজাগরণের মধ্যে দিয়ে। তো আমরা এতটুকু বুঝতে পারছি যে বাংলায় শিক্ষা সংস্কার কিন্তু হচ্ছে, শিক্ষায় নবজাগরণ কিন্তু ঘটছে, ভালো কথা। আর শিক্ষার সাথে সমাজ কিন্তু কমপ্লিটলি লিঙ্কড। 19 শতকে বাংলায় আধুনিক শিক্ষায় শিক্ষিত দল যুক্তিবাদী ও মানবতাবাদী গোষ্ঠীর উদ্ভব হয়। মানুষ শিক্ষিত হবে তো বাড়িতে কি বসে বসে থাকবে? মানুষ শিক্ষা পাচ্ছে, বুদ্ধিজীবী হচ্ছে। সমাজে কোনটা সঠিক, তোমাদের শিক্ষার মেন উদ্দেশ্য কি? স্বাভাবিকভাবে তোমরা বলেছে চাকরি, মানছি যে চাকরি দরকার, খুবই দরকার, কিন্তু একটা কথা মনে রাখবে, সেই চাকরিতে গিয়ে করবেটা কি? সারা জীবনটা কি চাকরি করেই কাটাই দিবে? আজকে ধরে নাও, আজকে তোমাদের বয়স কত, 16-17 বছর বয়স যদি হয়, তোমরা চাকরি পেয়ে গেলে, যাও নেক্সট 25 থেকে 27 বছরের মধ্যে তুমি চাকরি পেয়ে গেলে, তোমার যখন 25-27 বছর চাকরি পেয়ে গেল, বাকি 70 বছর, বাকি 60 বছর তুমি কি শুধু চাকরি করবা জীবনে? কিছু করবা না। কতদিন ভালো লাগবে চাকরিটা? তোমার চাকরি কখন ভালো লাগবে? যখন ওই চাকরির সাথে তোমার একটা মূল উদ্দেশ্য জড়িত আছে। কি? সেটা হচ্ছে সমাজের কিছু একটা করা, সমাজে নিজের নামটা ছেড়ে আসা। যুক্তিবাদী ও মানবতাবাদী গোষ্ঠীর উদ্ভব ঘটে শিক্ষিত সমাজে। যখন তুমি যুক্তিবাদ হবা, তুমি বুঝবা যে সমাজে এখানে ভুল হচ্ছে, এখানে খারাপ হচ্ছে, এখানে আমাকে কথা উঠাতে হবে। শিক্ষার মেন উদ্দেশ্যটা কি? সচেতনতা। এই সমাজকে আরো ভালো করে উঠাতে হবে। আজকে আমরা মানব জাতি, সবচেয়ে উন্নত মানব জাতি, এই মানব জাতি হলাম কি করে? আমরা তো কুকুর, গাধা, ছাগলের মতো উপরে থাকতাম। উন্নতি এসেছে কারণ কি আমরা নিজেদের সমাজকে আরো বেশি অগ্রগতির দিকে নিয়ে যেতে চেয়েছি। আরো জিনিসটাকে কিভাবে ডেভেলপ করা যাবে, আরো কিভাবে মানুষ স্বাভাবিকভাবে বাঁচবে। এই খিদাটা যেদিন মরে যাবে না, উন্নতি করার খিদাটা যদি মরে যায়, তাহলে মানুষ আর মানুষ থাকবে না, শেষমেশ পশু পাখিদের মতো হয়ে যাবে। সিম্পল ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এই উন্নতির সাধনটা হবে শিক্ষা থেকে। শিক্ষা থেকে মানে চাকরি ইজ ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, চাকরি দরকার, চাকরি ছাড়া সমাজে সত্যি কথা বলতে সম্মান নেই। কিন্তু এটাও সত্যি কথা যে চাকরি তুমি কত বছরই করবে, 1 বছর ভালো লাগবে, 2 বছর করবে, 3 বছর ভালো লাগবে, বাট ওই চাকরির সাথে যদি তোমার সমাজের একটা উদ্দেশ্য না জড়িত থাকে, ভালো লাগবে না। সিম্পল ইজ দ্যাট। নেক্সট, গোটা 19 শতক ধরে বাংলায় অসংখ্য পত্রপত্রিকা প্রকাশিত হয়। কেন হয়? কেন কি স্বাভাবিকভাবেই সমাজের সচেতনতা বাড়তে থাকে যে এখানে কৃষকদের সাথে দুর্দশা হচ্ছে, এখানে নীলকর সাহেবরা অত্যাচার করছে, এখানে নারীদের শিক্ষা হচ্ছে না, এই জায়গাটা ডিসক্রিমিনেশন হচ্ছে, জাতিভেদ প্রথা হচ্ছে। তো এইভাবেই মানে সচেতনতা বাড়তে থাকে। 19 শতকে বাংলার সাহিত্য, সুকুমার কলা, শিল্প, জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হয়। সাহিত্যের কথা আমি ছেড়েই দিলাম, মানে বাঙালি ওই সাহিত্য মানে বেঁচে এখনো পর্যন্ত চলতেছে। আজকে তুমি যদি যে কোনো বাংলা মুভি দেখবা, ওই ঘুরে ফিরে তোমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ, সত্যজিৎ রায়ের কোনো একটা গল্পের রিমেক, আর হচ্ছে তোমার হচ্ছে বাদল ঘোষ না সামথিং, বাদল সরকারের লেখা ওই নাটকগুলোই ফিল্ম বা ওয়েব সিরিজ করে চালিয়ে যাচ্ছে। মানে তখনকার সময় এত সুন্দর সুন্দর সাহিত্যগুলো এখনো পর্যন্ত চলছে। তো স্বাভাবিকভাবেই 19 শতকে বাংলার সাহিত্য, সুকুমার কলা, শিল্প, জ্ঞান, শিক্ষার অভূতপূর্ব উন্নতি ঘটে। তো স্বাভাবিকভাবে আমি বলতে পারি যে হ্যাঁ, মানে বাংলায় নবজাগরণ ঘটেছে। এবং এই নবজাগরণের একটা বৈশিষ্ট্যও রয়েছে। বাংলায় নবজাগরণের একটি বৈশিষ্ট্য হলো জাতীয় ঐতিহ্য জাগরণ করার প্রয়াস। জাতির একটা ঐতিহ্য, ভারতীয় একটা ঐতিহ্য, বা বাঙালির একটা ঐতিহ্য, বিভিন্ন জাতির মানে ঐতিহ্য জাগরণ হতে থাকে যে হ্যাঁ, আমরা নিজেদেরকে আরো ফ্লারিশ করবো, আমরা উন্নত, এই বিষয়টা আসতে থাকে। বাংলায় নবজাগরণ প্রকৃতপক্ষে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির ফসল। উদারনৈতিক চিন্তা ভাবনা, ওই রক্ষণশীল চিন্তা ভাবনা না যে আদিকালে যেটা চলছে সেটাই চলছে, সেটাই চলবে। উদারনৈতিক না, পরিবর্তন। উদারনৈতিক সবসময় পরিবর্তনকে সমর্থন করে, কথাটা মনে রাখবে। নেক্সট হচ্ছে কি, বাংলায় নবজাগরণের অপর বৈশিষ্ট্য ছিল শিক্ষিত মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতার অনুপ্রবেশ। মানুষ তো শিক্ষিত হচ্ছেই, তার সাথে কি হলো,
বিজ্ঞানী মানে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সবকিছুতে সায়েন্টিফিক অ্যাপ্রোচটা আনা শুরু হলো, ঠিক আছে। আধুনিকতা ছিল বাংলা জাগরণের অন্যতম বৈশিষ্ট্য। আধুনিকতা, মডার্নিজম, মডার্ন আইডিওলজি আসলো, মডার্ন চিন্তা ভাবনা আসলো, লোকেরা ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, কমিউনিজম, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের মানে তোমার যে ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, তারপর ফ্রিডম, এইসব ভাবনা চিন্তাধারা উদ্ভূত হলো। আধুনিকতা একদম মানে মানুষের রক্তে চলে এলো। তো বেসিক্যালি এটাই তো নবজাগরণ, তাই না? কিন্তু নবজাগরণের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আবার অনেকে মনে করেন যে নবজাগরণ প্রকৃতপক্ষে নবজাগরণ ছিল না। সেটা কি কি? ডক্টর অনিল শীল বাংলা নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেন। এলিটিস্ট আন্দোলন মানে কি? এলিটিস্ট আন্দোলন ইজ জাস্ট লাইক মানে উচ্চবিত্তদের আন্দোলন, ঠিক আছে। এটা আমাদের নিম্নবিত্তরা বা মধ্যবিত্তরা খুব একটা, মধ্যবিত্তরা মানে নিম্ন মধ্যবিত্তরা খুব একটা প্রতিক্রিয়াশীল হয়নি। ডক্টর অনিল শীল, হ্যাঁ নামটা মনে রাখবে। নবজাগরণের নেতারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রভাবে প্রভাবিত ছিল। স্বাভাবিক, বাবু কালচারটা এসে গেল। মানে কোথায় শিক্ষা নিয়ে তুমি এই দেশের জন্য লড়বা, তুমি উল্টা ব্রিটিশদের পৃষ্ঠপোষকতা করা শুরু করে দিলে যে হ্যাঁ ব্রিটিশটাই ভালো, ব্রিটিশদের সবকিছুই সঠিক, হ্যান ত্যান ত্যান, ঠিক আছে। মানে মানে ওটা হচ্ছে আস্তিঙ্কা সাপ ইন্ডিয়ান। এই নবজাগরণ কেবল হিন্দু সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। যেটা বললাম না, উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। নিম্ন মানে হচ্ছে নিম্ন শ্রেণী, তোমার যেরকম কৃষক, শ্রমিক এবং অন্যান্য যে সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে সেই জিনিসটা দেখা যায় না, অন্য শ্রেণীর সেটা দেখা যায়নি। অবভিয়াসলি তুমি খেতে পারছো না, কৃষকরা সাহিত্য পড়বে। কৃষককে তুমি তুমি কি বোঝাবে? কৃষককে তুমি ধর্মতত্ত্ব বোঝাবে? বিবেকানন্দ একটা খুব ভালো কথা বলেছেন যে খালি পেটে আমি ধর্ম বোঝাতে পারবো না। কৃষক যে অনাহারে মরছে তাকে তুমি ধর্মের জ্ঞান দিয়ে তুমি কি পাবা? তুমি কি সংসার বুঝে থাকে, তাই না? স্বাভাবিকভাবে ব্যাপারটা হচ্ছে এটা। নবজাগরণের নেতৃত্ববৃন্দ পিছিয়ে পড়ে হিন্দু সমাজের নিম্নবর্গের মানুষ এবং কৃষক সম্পর্কে উদাসীন ছিল। অবভিয়াসলি নবজাগরণের হিন্দু সমাজের মানুষেরা কৃষক মানে যে কোনো ব্যবস্থার ভিত্তি তো নারী, কৃষক, শ্রমিক, এরাই তো মেন দেশের ভিত্তি। এরা যদি না থাকে, এদের যদি উত্থান না করে কি করে সমাজে উত্থান হবে? তো এই ছিল মেন ব্যাপার। এরপরে আমরা প্রশ্নে আসবো, ঠিক আছে। এত পর্যন্ত তার কি সমস্যা আমাকে এটা বলো, একটু দেখে নি কি সমস্যা। নবজাগরণের কোনো নির্দিষ্ট সাল নেই, ঠিক আছে। দেবো তো ইটস 19 শতক, ঠিক আছে, অনেকটা শতক ধরে হয়েছে এটা। তিয়াস, থ্যাংক ইউ, অল ক্লিয়ার, ওকে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওয়ান শট ক্লাস কি করে দেখবো, প্লিজ হেল্প করুন। দেখো আমার কোনো ওয়ান শট ক্লাসেস নেই, সিম্পল লজিক। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান শট ক্লাসেস, কারণ আমি অনেক দেরি করে এসেছি। তো আমার তুমি যা পাবা এখান থেকেই পাবা, আর ইট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। আই এম গ্যারেন্টিড। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে হ্যাঁ হয়ে যাবে। মনমুন, আমার বাড়ি তো জলপাইগুড়ি দেবো। আচ্ছা, আর কি আছে? অল ক্লিয়ার, ঠিক আছে। আমাকে এটা বলো তো, 813 খ্রিস্টাব্দ আগে দেখি তোমাদের কতটা জানা আছে। আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে 813 খ্রিস্টাব্দে কেন ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি জাস্ট একটা লাইনে বলে দাও 813তে কি হয়েছিল। শ্রেয়সী, আজকে আমার কোনো লাইভ ক্লাসেস নেই, আমার যা লাইভ ক্লাসেস আছে আজকে এই ক্লাসই রয়েছে। আচ্ছা, এরপরে আমার কিন্তু হিস্ট্রি ক্লাস আসবে, এই সরি হিস্ট্রি ক্লাসটা এখনই চলছে, এরপরে জিওগ্রাফি ক্লাসটা আসবে। সো বি রেডি ফর ইট, তাড়াতাড়ি এটা আমাকে র্যাপ আপ করতে হবে, ওকে। একদম একদম একদম, ঠিক আছে। 813 খ্রিস্টাব্দে কি আসে আমি না জাস্ট পয়েন্টস গুলো করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এখন আজকে একটু সময়ের অভাব পড়ে গেছে, আজকে আমি প্রশ্নগুলো আমি তোমাকে বলে দিচ্ছি ভালো করে কি কি বিষয়গুলো আছে, নেক্সট দিন থেকে আমি জিনিসটা কমপ্লিটলি বানিয়ে আনবো, ঠিক আছে। আচ্ছা, 813 খ্রিস্টাব্দে কি হয়? 813 খ্রিস্টাব্দে হয় হচ্ছে সনদ আইন, চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট বা সনদ আইন, ঠিক আছে। এই সনদ আইনে কি হয়? ব্রিটিশ পার্লামেন্ট কি ঠিক করে? 1 লক্ষ টাকা বরাদ্দ করা হবে
আচ্ছা একটা জিনিস মনে রাখবে, লক্ষ্যকে ল যুক্ত অক্ষয় লিখবে, তার সাথে আবার কিন্তু ইয়ে লাগিয়ে দেবে না, জকলা লাগিয়ে দেবে না, তাহলে ওটা টার্গেট হয়ে যাবে। 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, ঠিক আছে, বরাদ্দ করা হয় কিসের জন্য? এইভাবে জিনিসগুলো পয়েন্টস করতে থাকবে। কিসের জন্য করা হয়? ভারতে পাশ্চাত্য না, কিন্তু কোনোদিনে পাশ্চাত্য শিক্ষার কথা বলা হয়নি। ভারতে শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য। কি সমস্যাটা? ঠিক আছে, উন্নতির জন্য। তো আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 813 খ্রিস্টাব্দে এই জন্যই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ 813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করেন, যার মধ্যে বলা হয় যে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য 1 লক্ষ টাকা সরকারি উদ্যোগ, মানে সরকারি কি বলবো, হ্যাঁ, সরকার থেকে দেওয়া হবে, যার মধ্যে দিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে। ঠিক আছে, আচ্ছা লিখে দিয়েছে, ভেরি ভেরি গুড, ভেরি গুড। নেক্সট প্রশ্নতে আসো, তো নেক্সট প্রশ্ন বলো। ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদদের মানে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে, হ্যাঁ বিদ্যে না, এটা বিদ্যার ক্ষেত্রে হবে, বিদ্যার ক্ষেত্রে 836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? তাড়াতাড়ি বলো। সিম্পল, 836 খ্রিস্টাব্দে সিএমসি, সিএমসি মানে ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রথম আধুনিক আধুনিক কি বলা যায়, মেডিকেল কলেজ। পৃষ্ঠপোষক কে ছিলেন? লর্ড বেন্টিং। এর মধ্যে কি হয়? চিকিৎসা বিদ্যার উন্নতি সাধন করা হয়, প্রথম শব ব্যবচ্ছেদ করা হয়, কে করেন? মধুসূদন গুপ্ত। দত্ত লিখতে চেও না, গুপ্ত, কিন্তু মধুসূদন অন্য হয়ে যাবে। হ্যাঁ, ইংরেজি ভাষায় ইউরোপীয় চিকিৎসা শাস্ত্র বিষয়ে শিক্ষা দেয়। অ্যানাটমি একদম, সিএমসি একদম, ভেরি গুড, ভেরি গুড। স্টুডেন্টসরা ভেরি অ্যাক্টিভ, সবই নলেজ আছে। ঠিক আছে, নেক্সট, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? তাড়াতাড়ি। আচ্ছা তোমাদের দেখিনি, প্রিয়াঙ্কার সাধু, আচ্ছা ঠিক আছে, সঞ্চিতা, আচ্ছা বাকি তাতে বলো। আচ্ছা, আর দেবব্রত পাল, ফার্স্ট ওমেন ডক্টর। ওকে, একদম। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিলেন প্রথম মহিলা অবিভক্ত বাংলার প্রথম মহিলা স্নাতক। তার সাথে, এটা তো ছিলেনই, তার সাথে আরেকটা জিনিস লিখবে, সেটা হচ্ছে কি, হাতে না এত সমস্যা হচ্ছে, ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা চিকিৎসক। ঠিক আছে,
একদম 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 একদম। কোম্পানির চুইয়ে পড়া নীতি, এই জিনিসটা তোমাকে আমি একটু আগে বললাম। কোম্পানি ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, ঠিক আছে, এটা ভালো করে পড়বে, ঠিক আছে। এটা তোমার হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা আমি একটু আগে তোমাকে পড়াইছি, চুইয়ে পড়া নীতির বিষয়টা কি, ইটস ইওর হোমওয়ার্ক। করে আমাকে কোথায় পাঠাবে, চ্যানেলে, চ্যানেলে যাবে, সৌরদীপ দিয়ে সার্চ করবে, স্যার হোমওয়ার্ক, লিখে দিবে স্যার হোমওয়ার্ক, ঠিক আছে, এটা করবে। নেক্সট ক্লাসের আগে যেন আমি সবার হোমওয়ার্ক পাই, ঠিক আছে, পরে কিন্তু তাহলে ভুলে যাবে, সমস্যা হয়ে যাবে। এটা আর এটা নববিধান, ঠিক আছে, নববিধান খুব একটা ছোট্ট জিনিস, আমার কোনো বড় বিষয় না, একটা হোমওয়ার্ক। মেকলে মিনিট কি, টমাস ব্যাবিংটন মেকলে। আচ্ছা তার আগে একটু দেখিনি তোমাদের কোনো, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে। আচ্ছা হালকা একটু লিখেই দিই আমি, এটা লিখবে ভালো করে। এটা বেসিক্যালি কি ছিল, কেশব চন্দ্র সেন দ্বারা, পার্ডন মাই হ্যান্ডরাইটিং কজ আমার হাতে একটু সমস্যা হচ্ছে, সেন দ্বারা সংগঠিত একটি আন্দোলন, সংগঠিত কি আন্দোলন, ব্রাহ্ম আন্দোলন, ঠিক আছে। কবে, কি কি লিখবে এটার মধ্যে, কবে হয়েছে, কি তার উদ্দেশ্য, মানে কি উদ্দেশ্য বা গুরুত্ব, ঠিক আছে, এই তিনটা জিনিস একদম কমপ্লিটলি করবে। কেশবচন্দ্র সেন দ্বারা সংগঠিত একটা ব্রাহ্ম আন্দোলন কবে হয়েছে, কবে হয়েছে, কি উদ্দেশ্য ছিল, অ্যান্ড গুরুত্ব কি ছিল, ওই তো উদ্দেশ্য গুরুত্বের মধ্যে করে নেবে। টমাস ব্যাবিংটন মেকলে, এটাও পড়িয়েছি হোমওয়ার্ক। আচ্ছা তোমাদের জন্য আমি আজকে তো একটু সময়টার অভাব পড়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি 4 মার্কসের প্রশ্ন, ঠিক আছে, 4 মার্কসের প্রশ্ন। আমি নেক্সট দিন যেদিন তোমার এই ক্লাসটা হবে, তোমরা এই চারটা থেকে আমি জাস্ট দেখতে চাই যে তোমাদের এখন রাইটিং স্কিলস কতটা ডেভেলপড হয়েছে। এই চারটার মধ্যে যে কোনো দুটো, এনি টু কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু জাস্ট খামখেয়ালি করে আমি লাগিয়ে দিইনি, এগুলো সব টেস্ট পেপারে এসেছে, এগুলো সব টেস্ট পেপার ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স, ওকে, এগুলো সব টেস্ট পেপার ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। সো এই চারটা থেকে তোমরা যে কোনো, তোমরা যারা যারা দেখছো তারা যে কোনো দুটো আমাকে লিখে পাঠাবে, ঠিক আছে, দুটো আমাকে লিখে পাঠাবে। কি কি প্রশ্ন আছে, বাংলাবোধিনী পত্রিকার ইয়ে ধর্ম সংস্কার আন্দোলন, মানে তোমার হচ্ছে ধর্ম সংস্কার স্বামী বিবেকানন্দের চিন্তাধারার উপর আন্দোলন, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন। এই চারটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এই চারটা প্রশ্নের মধ্যে যে কোনো এনি টু কোয়েশ্চেন্স তোমরা আমাকে সেন্ড করবে। অ্যান্ড তার সাথে একটা বিষয়, যে তোমরা যে দুটো প্রশ্ন আমাকে সেন্ড করবে ওটা ভালো করে মূল্যায়ন করবো, আমি নাম নেক্সট দিন আমি নাম ধরেও বলবো যে হ্যাঁ কার কোথায় সমস্যা হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, তুমি এখানে যদি করো, এখানে তোমার যদি ভুল হয় কোনো সমস্যা নেই, মাধ্যমিকে যেন ভুল না হয় সেটার জন্য তোমাকে কি করতে হবে, মূল্যায়ন করে যেতে হবে। তো বেসিক্যালি দুটো প্রশ্ন তুমি করবে, আর সব প্রশ্নেরই উত্তর আমি ভালো করে সাজিয়ে নেক্সট দিনের ক্লাসে নিয়ে আসবো। কিন্তু তার আগে আমি দেখতে চাই যে তোমাদের পড়ার মানে লেখার ব্যাপারটা, পড়ো তো তোমরা সবাই পড়ছো তো বটে, কিন্তু ওটা তো লিখে আসতে হবে, লেখার অবস্থাটা কত দূর এগিয়েছে, কতটা তোমার হয়েছে, সেই অনুযায়ী তোমাদেরকে আমি নোটস প্রোভাইড বা লিখে দেওয়ার কৌশলগুলো দেখাবো। আর 8 মার্কসের জন্য I will provide notes and notes এর explanation. An explanation is not like theory based. It's not theory. নোটের ভিত্তিতে মানে নোটটা কি করে সাজানো হয়েছে, কি কি টপিক, কি কি ওই পার্টিকুলার নোটে তোমাকে অ্যাড করতে হবে, সেটা কমপ্লিট এক্সপ্লেনেশন আমি নোটস প্রোভাইড করার পরে তোমাদের দিব। অল ক্লিয়ার, জিনিসটা তুমি প্রশ্নটা দেখে নাও, দরকার বলে স্ক্রিনশট নিতে পারো, আর বা তুমি আমাকে জাস্ট আজকেই নক করে দেবে যে স্যার আমাকে পিডিএফটা লাগবে, ঠিক আছে।
কি ডাউটস আছে আমাকে তাড়াতাড়ি ক্লিয়ার করো, আমি দেখছি কিভাবে দিব, কবে দিব। লেটস ইমপ্রুভ 9 and 10 টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, ওখানে যাও, ওই চ্যানেলে গিয়ে দেখবে আমার নাম রয়েছে, স্বর্ণাক্ষরে রয়েছে সৌরদীপ দে, খুব সুন্দর একটা ডিপি দিয়ে, খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার দিয়ে, নীল টি শার্ট পরে, ঠিক আছে। ওখানে যাও, ওখানে আমাকে জাস্ট মনে যাবে হাই স্যার, আমাকে পিডিএফটা পাঠিয়ে, মানে হাই স্যার জাস্ট বলবে যে হ্যালো স্যার আমার পিডিএফটা চাই, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। আর তোমরা হোমওয়ার্ক দিবে নেক্সট ক্লাস, মানে চেষ্টা করবে আগামী 2 দিনের মধ্যে তোমার এই কাজটা যেন কমপ্লিট থাকে। এখান থেকে যে কোনো 2টো প্রশ্ন, আর আগে যে প্রশ্নগুলো দেখালাম সেই প্রশ্নগুলো, ওগুলো 2 মার্কসের ছিল, এটা 4 মার্কসের। এখান থেকে আমি বেশি দিব না, জাস্ট 2টো করো, ঠিক আছে, বাকিগুলো আমি নিজেই দেখাবো। 2টো করো, সেটা আমি তোমাদেরকে মূল্যায়ন করে দেবো, আমি কিন্তু কমপ্লিটলি চেক করবো, ঠিক আছে। আর প্লিজ তার সাথে তোমাদের নামটাও পাঠিয়ে দেবে, যখন পিডিএফটা পাঠাবে তার নিচে নামটা পাঠিয়ে দিবে, মানে পিডিএফ বা ফটো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু শেয়ার। হ্যাঁ, এর পরের ক্লাসটা আমারই রয়েছে, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ক্যারি ফরওয়ার্ড, আমাকে তাড়াতাড়ি আরেকটা ক্লাসের জন্য রেডি হতে হবে, তোমরা অবশ্যই সেই ক্লাসে জয়েন হবা। আর তার আগে আমি বলছি টেলিগ্রামের লিংক এখানে তো আমি দেখানোর জন্য আজ কোনো পিপিটিতে নিয়ে আসিনি, ঠিক আছে। এই ভিডিওটা তোমার ইয়েতেও আপলোড হবে, ডেমো ক্লাস হিসাবে তোমার মনে হয় ইউটিউবে আপলোড হবে, ওখানে পিডিএফ লিংক শেয়ার করে দেওয়া হবে। ইয়েতে ডিসক্রিমিনেশন বলছি, মানে এত ইতিহাস পড়া হয়েছে যে জিনিসগুলো এগুলোই চলছে মাথায়। ডিসক্রিপশনে যাবে, ওখান থেকে তুমি জাস্ট গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে ক্লিক করবে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলের 9 and 10 লেটস ইমপ্রুভের জয়েন করবে এবং সেখানে আমাকে পাঠিয়ে দেবে। এনি কোয়েশ্চেন্স? হ্যাঁ, টেলিগ্রামেই দিবে সঞ্চিতা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাকে বলতে চাও আজকের ক্লাসটা সবার ঠিক রয়েছে কি নাই, মানে সবার ঠিকঠাক হয়েছে, সবাইকে আমার ডাউটস গুলো ক্লিয়ার করতে পেরেছি কিনা। তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চিন্তা করতে হবে না, কোয়েশ্চেন অ্যান্সারের সেপারেটেড তোমাদের ইয়েও হবে, সেশনসও হবে, আর এটাও হতে থাকবে। আজকে নিহাত আমার সময়ের একটু অভাব রয়েছে, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু প্যাক আপ দিস থিংস, বাট ফিউচারে এগুলো জিনিস আরো বেশি ব্রিফলি এক্সপ্লেন হবে। তখন থিওরি পার্টটা, কারণ কি কয়েকটা চ্যাপ্টার রয়েছে না, যেটা খুবই বিশদ, একসাথে অনেকটা কভার করতে হয়। হিস্ট্রি তোমরা সবাই জানো, তো থিওরি পোর্শনে বেশি সময়টা চলে যায়। তো যাই হোক, সেটা ইন দি এন্ডে তোমার বেনিফিটই দিবে, বাট ইন পরের সেশনস গুলোতে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস আরো বেশি বেড়ে যাবে। অল ক্লিয়ার? ওকে ওকে, উজ্জয়িনী ঠিক আছে, জয়িতা ঠিক আছে, ওকে। সবাই একটু জাস্ট জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে, সব ক্লাস ঠিকঠাক হয়েছে, থিওরি সব কমপ্লিট, কোনো ডাউটস নেই, জাস্ট নো ডাউট বলে সেন্ড করতে থাকো। এর পরের ক্লাসটা বেসিক্যালি এখান থেকে দেখাই যাচ্ছে না ঠিক করে, এর পরের ক্লাসটা তোমার বেসিক্যালি আছে হচ্ছে 12টার দিকে, ওই 12টা 5-এর মধ্যে শুরু হয়ে যাবে একদম। আচ্ছা ঠিক আছে, দেবব্রত আমি দেখে নেব, ওকে ওকে ওকে, ঠিক আছে। সো মেজরিটি অফ দ্য স্টুডেন্টসদের কোনো ডাউটস নেই, আশা করি তোমাদেরকে আমি সবকিছু বোঝাতে পেরেছি, ঠিক আছে। এর পরের ক্লাসের মধ্যে জিওগ্রাফি রয়েছে, সেটাও অনেকটা চলবে, ঠিক আছে। বি রেডি ফর বাকল আপ, কজ এইভাবে কিন্তু সব চ্যাপ্টার্স গুলো যাবে, সব চ্যাপ্টার্সে তোমার রিভিশন করাবো, সব চ্যাপ্টার্সের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো উঠে নিয়ে আনবো, খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে আসা হবে, খুঁটিয়ে খুঁটিয়ে তার কি পয়েন্টস গুলো ভালো করে করা হবে। এরপরেও অনেক কিছু আমি রাখার চেষ্টা করেছি, কিন্তু একটা লিমিটেড টাইমের জন্য আমার জিনিসটা একটু স্কিপ হয়ে গেল, বাট স্টিল নেক্সট সেশনে এরকম সমস্যা কিন্তু হবে না। নেক্সট সেশনে আরো অনেক কিছু আসবে, প্রত্যেকটা বড় কোয়েশ্চেন্স এরকম টাইপের 4 কোয়েশ্চেন্স এর প্রত্যেকটা পয়েন্টস আমি লিখে লিখে দেখো, যে এখান এই একটা যেমন বাবা বন্দিনী পত্রিকা, বাবা বন্দিনীর সাথে লিঙ্ক আছে, কে করেছে, তার মানে কে সম্পাদনা করেছে, তিনি নারী শিক্ষার জন্য কথা বলেছেন, তিনি নারীদের সাথে অত্যাচারের কথা বলেছেন, তার সাথে সাথে যে সকল বিভিন্ন মানে এক একটা কি পয়েন্টস যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে কি হবে প্রশ্নর কমপ্লিট অ্যানালাইসিস হয়ে যাবে, এবং অ্যানালাইসিসের মধ্যে দিয়ে তুমি সম্পূর্ণ উত্তরটাকে বুঝতে পারবে, বিশ্লেষণ করতে পারবে যে তোমাকে সেই পার্টিকুলার কোয়েশ্চেনের মধ্যে কি কি উত্তর দিতে হবে। কেন কি ইতিহাস অবভিয়াসলি মানে কতটা উত্তর লিখতে পারো সেটার উপর ডিপেন্ড করে। তো আজকের জন্য এতটুকুই থাক, পরে নতুন সেশনে আবার দেখা হবে। টাটা, বাই বাই, এবং পড়াশোনা ভালো করে করো। টাটা।